আসসালামু আলাইকুম। আমি একটু অপেক্ষা করতেছি সবার জন্য আর কি। আচ্ছা, আপনাদের কি অবস্থা বলেন, পড়াশোনা কেমন চলতেছে? কেউ প্রোয়াক্টিভলি কিছু বলে না। সাফায়াত, তোমার কি অবস্থা? এই তো চলতেছে দিনে তালে আর পড়ালেখার কি কি অবস্থা? আহ, চলতেছে আর কি, চেষ্টা করতেছি ট্র্যাকে থাকার। তুমি কি রাইটিং শুরু করছো এডব্লিউ এ? রিড থিওরিতে করতেছি আর কি, অ্যাসাইনমেন্ট এখনো শেষ করিনি, অ্যাসাইনমেন্টটা তোমার মনে করতে হয় হবে। রাইটিংটা ইম্পর্টেন্ট আর কি। রাইটিংটা হইলে আসলে যেতে হবে লিস্ট কোর্স শেষ হওয়ার সময় যদি সবারই 6টা কিংবা 8টা অন্তত প্র্যাকটিস করা হয়। আমরা চেষ্টা করবো আর কি, হয়তো সবাইকে ইন্ডিভিজুয়ালি সম্ভব না, কিন্তু সবারটা দেখে দেখে কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো হয়তো আমরা টিচিং টিম থেকে। এটা আসলে একটা বড় জিনিস, কারণ আহ, আমরা নিজের ভুলটা তো নিজে বুঝি না, তো ওই জন্য যদি একটু এডিট করে দেই কিংবা ফিডব্যাক দেই, এটা আসলে খুবই হেল্পফুল। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এখানে ইউটিলাইজ করতেছে না আর কি এই ব্যাপারটা, যে এডব্লিউ এর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা না করাটা স্বাভাবিক, করাটা অস্বাভাবিক। কিন্তু আমাদের জায়গা থেকে এক্সপেকটেশন আর কি এরকম অস্বাভাবিক কিছু ব্যাপার স্যাপার ঘটে কিছু মানুষজন আর কি প্রোঅ্যাক্টিভলি সাবমিট করবে। এই আর একটা জিনিস আমি আজকে চিন্তা করতেছিলাম যে আমাদের সবারই একটু মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের টিচিং টিম থেকে অনেকেই পোস্ট করে, ঠিক আছে? ওরা কিন্তু হচ্ছে মানে আপনাদের জন্য এই কাজগুলা করতেছে, হয়তো মেসেঞ্জারের ক্ষেত্রে মানে থ্যাংক ইউ বা এই ধরনের জিনিস বললে হয়তো মূল মেসেজটা পিছনে চলে যাবে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে অ্যাটলিস্ট হচ্ছে ওদেরকে একটু গ্র্যাটিটিউড প্রদর্শন করা, ধন্যবাদ দেয়া, এটা ওরা পেতেই পারে। আমার জায়গা থেকে একটা এক্সপেকটেশন যে আপনারা একটু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি আগের দিন মানে এরকম স্টোরি বলতেছিলাম যে আমার গ্রাজুয়েশন শেষে আমি আমার স্কুল লাইফের, স্কুল মানে হচ্ছে প্রাইমারি স্কুলের জাস্ট শেষে হচ্ছে 6 এর 7 এর হচ্ছে টিচারকে ফোন দিছি। কেন ফোন দিছি? আমার মনে হচ্ছে যে আমি তার কাছে হচ্ছে মানে গণিত শিখছিলাম, তো গ্রাজুয়েশন শেষ হয়েছে তাকে জানানো উচিত। হ্যাঁ, আমি হচ্ছে যখন কলেজে ছিলাম তখন একটা হচ্ছে প্রথম আলো সম্পাদকীয় পড়ছিলাম, এখনো হচ্ছে উনি লিখে, হাসান ফেরদৌস, খুব সম্ভবত আমেরিকাতে থাকে। এটা টাইটেল ছিল এরকম যে হাত বাড়াও বোন। ওইখানে হচ্ছে সে একটা বইয়ের সামারি লিখছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ম্যালকম, পুরো নামটা আমি ভুলে গেছি, বইটার নাম হচ্ছে আউটলায়ার্স। হ্যাঁ, ম্যালকম হচ্ছে গ্ল্যাডওয়েল বা এরকম একটা নাম। পরবর্তীতে আমি নিজেও বইটা পড়ছিলাম, তো বইটার সামারিটা ছিল এরকম অ্যাকচুয়ালি যে মানে প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড এবং হচ্ছে অপরচুনিটি, যে আসলে আমাদের লাইফে শুধুমাত্র আহ, মানে হার্ড ওয়ার্ক করে আমরা যে খুব ভালো জায়গায় যেতে পারবো ব্যাপারটা এমন না। হার্ড ওয়ার্কের পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস দরকার, সেটা হচ্ছে মানে অপরচুনিটি। যেমন আজকে বোধহয় ও নাই, আমাদের কলেজের একটা জুনিয়র, এইচএসসি 15 ব্যাচ, ও হচ্ছে আমাকে সকালে মেসেজ দিছে, নামটা ভুলে গেছি। হাজি দানেশে পড়ে, ত্রিপলিতে, বোধহয় রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করছে। আমাকে বললো যে ভাই আমি হচ্ছে জিআরই আপনাদের কোর্সটা দেখছি, ইউটিউবে দেখে ভিডিও দেখে হচ্ছে কোর্স করতেছি, কিন্তু আমি এখানে জয়েন করতে চাই, কিন্তু অলরেডি তো লেট হয়ে গেছে। আমরা এখনো ডিসিশন নেই নাই আর কি, ফাইনাল ডিসিশন নেই নাই, যেটা প্রাইমারিলি হচ্ছে মানে রিজেকশন যে সম্ভব না, যেহেতু অনেক দূর আমরা আগে গেছি। তো সে বলতেছিল আর কি যে হাজির দানেশে আসলে ওরকম মেন্টর নাই বা কারো কেউ যে গাইড করবে, যে এসওপি, এলওআর কিংবা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে যে গাইড করবে এই ব্যাপারটা নাই। তো আমরা এখানে কিন্তু একটা অপরচুনিটি পাচ্ছি। তো আমি ওই যে আউটলায়ারের স্টোরিটা বলতেছিলাম, যেমন বিল গেটস হচ্ছে যখন স্কুলে ছিল, হাই স্কুল শেষ করার আগেই বোধহয় মানে কয়েক হাজার ঘন্টা সে কম্পিউটারের পিছনে কাটাইছে। এখন সে যে কম্পিউটার ক্লাবটাতে হচ্ছে টাইমটা স্পেন্ড করতো, সেই কম্পিউটার ক্লাবটা যদি না থাকতো তার স্কুলে বা কমিউনিটিতে, তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটতো না, ঠিক আছে? এবং হচ্ছে আমি আরেকটা স্টোরি ওই আউটলায়ার বইটাতে বলছিল, ম্যালকম হচ্ছে গ্ল্যাডওয়েল, নামটা আমি হয়তো ভুলও বলতে পারি, কিন্তু শেষের অংশটুকু গ্ল্যাডওয়েল একটু মনে আছে। তো একটা হচ্ছে আফ্রিকান মেয়ে, তার ইচ্ছা হলো সে লয়ার হবে। এখন একজন ধনী মানুষ হচ্ছে জানতে পারলো তার মানে ইচ্ছা আছে লয়ার হবে। লয়ার হওয়ার পরে যখন তার গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, সর্বপ্রথম সে হচ্ছে ওই যে মানুষটা তাকে হেল্প করছে তার মানে কি বলে আন্ডার গ্রাজুয়েট স্টাডিতে, তাকে ফোন দিয়ে বললো যে হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আসলে এরকম আর কি, আমরা সবাই আসলে অন্যের জন্য বাঁচি, এবং যখন হচ্ছে অন্যের একটু প্রচেষ্টার জন্য আমি কোনো সাফল্য অর্জন করি,
তখন আমাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা উচিত। তো এটার একটা মাইক্রো লেভেলের ব্যাপার হচ্ছে, যারা আপনাদের জন্য এই যে কাইন্ড অফ পোস্ট দিচ্ছে কিংবা হচ্ছে একটু সময় ব্যয় করতেছে, মনে রাখতেছে যে ও পোস্ট দিতে হবে, ওদের প্রতি কিছুটা গ্র্যাটিটিউড প্রকাশ করতে পারেন, ধন্যবাদ জানানো, আপনাদের অ্যাপ্রিসিয়েশনটা ওদেরকে হয়তো হ্যাপিনেস দিতে পারে আর কি। এই হচ্ছে ব্যাপার। আদিবা মাসুদ, আইআইটি জেইউ, আপনি লাস্ট দিনের অ্যাসাইনমেন্ট দেন নাই, বলেন তো কেন দেন নাই? ভাই দিচ্ছেন? অ্যাকচুয়ালি আমি খুব অসুস্থ, তো মানে আমি শুধু না, আমার বাসার সবাই খুব অসুস্থ। আমি এই জন্য কতদিন ক্লাসটা করতে পারিনি। তারপর আজকে ডিপার্টমেন্টের সারাদিন ক্লাস ছিল, সব মিলাই আমি ভোকাবুলারিটা অর্ধেক কমপ্লিট করতে পারছি আমার বহুত কষ্ট করে। এখন আমি লেকচারটার জন্য নোট করতে পারিনি, তাই দিতে পারিনি ভাই। ঠিক একটু আছে, সরি প্রবলেমের টু নো। মধ্যে আছি। ঠিক আছে, বুঝতে পারছি। দোয়া করি আপনাদের পরিবারের সবাই সুস্থ হয়ে যাক। এই, জেরিন তাসলিম ঋতু, আপনি কি সব কয়টা ক্লাসে জয়েন করছেন আমি যে কয়টা ক্লাস নিয়েছি? না ভাই, আমি শেষের 2-3টা ক্লাসে থাকতে পারিনি। আচ্ছা, আমি যে কয়টা ক্লাস নিয়েছি সব কয়টা ক্লাসে ছিলেন যারা, তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, হ্যান্ড রেজ করে রাখবেন আর কি। হ্যাঁ, 15 জন। আপনাদের মধ্যে ভালো ইরেগুলারিটি আছে। 16 জন। আমি যে কয়টা ক্লাস নিয়েছি সব কয়টা ক্লাসে ছিলেন, তারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, মানে আমাদের রেগুলার বেসিস অলমোস্ট হচ্ছে প্রায় 45 থেকে 50 থাকে, তার মধ্যে রেগুলার বেসিস ক্লাস করছেন আপনারা 18 জন, কিন্তু মোটামুটি তো দেখি প্রতিদিনই প্রায় 47-48 জন থাকে। আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করে রাখেন, আমি হচ্ছে জনগণ প্রয়োগ করি। নাইম, বলো তুমি এই ম্যাথ পার্টটুকুতে কি শিখছো? তুমি 1.5 মিনিটে বলবা যে তুমি কি শিখছো, নতুন কি শিখছো। ভাই আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, 1.5 মিনিটে বলবা। ভাই কোশ্চেনটা কি বলছেন? তুমি এই কয়টা ক্লাস করে কি শিখছো? ভাই এখানে হচ্ছে সবার প্রথম যদি আমি বলি, সেটা হচ্ছে ম্যাথ নিয়ে থিঙ্কিং এর যে ব্যাপারটা। আমরা তো আগে হচ্ছে নর্মালি আমি নিজে টিউশনি করাই, টিউশনি করানোর সময় যেভাবে থিঙ্কিং করতাম, মানে এর আগে যেভাবে সলভ করতাম, এখন যখন জিআরই ক্লাসগুলো করার পরে আমি হচ্ছে ম্যাথ নিয়ে হচ্ছে চিন্তা করার হচ্ছে একটা ধারা বা হচ্ছে চিন্তা করার যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে পাল্টে গেছে। লাইক হচ্ছে আমি হচ্ছে একটা বেসিককে কিভাবে হচ্ছে আরো বেশি ডেভেলপ করতে পারবো, সেটা হচ্ছে আমি এই ক্লাসগুলো করে বুঝতে পারতেছি। এবং যদি কোনো প্রবলেম আসে সেটাকে হচ্ছে আসলে কিভাবে হচ্ছে আমাদের চিন্তা করা উচিত। হ্যাঁ, আর হচ্ছে বিভিন্ন ধরনের অনেক কঠিন কঠিন সলভ আমাদের করতে হয়। তো এই যখন সলভ গুলো করতে যাব তখন হচ্ছে আমাদের আসলে কিভাবে চিন্তা করতে হবে সেটা আমি সবচেয়ে বেশি শিখতে পারতেছি এখান থেকে। আর বেসিক্যালি হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে এর আগে তো আমরা ম্যাথ গুলো করে আসছি, কিন্তু আসলে কিভাবে এগুলোকে হচ্ছে আমরা রান করব আমাদের লাইফের সাথে কিংবা হচ্ছে পরবর্তী জিআরের জন্য, সেই সাথে হচ্ছে এই থিওরি ক্লাসগুলো হচ্ছে আমাকে এটা হেল্প করার পাশাপাশি আর হচ্ছে একটা জিনিস হচ্ছে আগের যে জ্ঞানগুলো সেগুলো হচ্ছে আমি আবার রিপিট পাচ্ছি, যার কারণে হচ্ছে সেটা সাস্টেইন করতেছে আমার ভিতরে। এই সাথে হচ্ছে শর্টকাট নিয়মগুলো সময় বুঝতে শেষ। পারতেছি স্যার। জি হ্যাঁ, নাই, তোমার সময় শেষ। আপনি বলো তো, তুমি হচ্ছে তোমার যতটুকু ম্যাথ শিখা হয়েছে, এখন তুমি কোর্স করে তোমার কি পরিবর্তন আসছে ম্যাথের ব্যাপারে, মানে যে কয়টা ক্লাস হ্যাঁ, তুমি করছো? আপনি আমাকে আমার নাম লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, সেকশন আচ্ছা জানা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমি কিন্তু আমার থার্ড এর পরীক্ষা প্রিপারেশন নিচ্ছি, তো সেভাবে আমি ম্যাথে সময় দিতে পারছি না। বাট প্রথম দিকে যখন আর কি শুরু করেছি, আমি তো ক্লাস নাইনটিনের ম্যাথ গুলোর মতোই লাগতেছে। হ্যাঁ, ইন্টারের কিছু ম্যাথের সাথে আমার মিল পাচ্ছি, তো তখন আর কি আমার এগুলো ঝালাই করা হচ্ছে। আপনি অনেক কিছু, অনেক টপিক নিয়ে আসছেন, অনেক কিছু শেখাচ্ছেন। তা আমার কাছে মনে হচ্ছে যে ওই বিষয়গুলো রিপিট করতে পারছি, এবং আমি নাইনটিনের বই নিয়েও বসছি। তো আলটিমেটলি আর কি আমার সবকিছু মনে পড়তেছে আস্তে আস্তে। আমি যদি এখানে আরেকটু সময় দিই, আমার ম্যাথ নিয়ে বেশি একটা প্রবলেম হবে না। আর আপনি তো আমাদেরকে অনেক বই সাজেস্ট করেছেন, তো সেই বইগুলো যদি আমি আরেকটু ভালোভাবে দেখতে পারি, এবং খান একাডেমির ভিডিওগুলো যদি আরো একটু ভালোভাবে দেখতে পারি, তাহলে ভাই আমার তো আর ম্যাথে কোনো প্রবলেম হবে না। কারণ মোটামুটি আমি এই কোর্স থেকে
অনেক কিছু শিখতে পারছি এবং অনেক ডিরেকশন পাচ্ছি যেটা অন্য জায়গায় যে পাবো না। থ্যাংকস। ঠিক আছে, এক্ষেত্রে আমার একটা ফিডব্যাক হচ্ছে, যখন কোয়েশ্চেন ছিল যে নতুন কি শিখতেছি, কোয়েশ্চেন অ্যাড্রেস করার চেষ্টা করবো আর কি, পরে যারা রেসপন্স করবো আর কি। হ্যাঁ, মানে নিজের রিয়েলাইজেশন ঠিক আছে, কিন্তু স্পেসিফিকলি আমি হচ্ছে নতুন কি শিখতেছি। এটা আফসানা ফেরদৌস মুন বলেন। আফসানা ফেরদৌস। একটু কোয়েশ্চেনটা রিপিট করলে ভালো হয়, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেনটা যে আমাদের এই মানে কোর্স করে আপনি কি শিখতেছেন, এই কয়েকদিনের হচ্ছে ক্লাস শেষে নতুন কি শিখতেছেন বা শিখতে পারছেন। নতুন হচ্ছে আমি একদম মানে প্রথম থেকে যদি বলি যে ম্যাথগুলো যখন আমি প্রথম মানে শুরু করেছিলাম, তো আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজিতে করার ট্রাই করছিলাম আর কি, যে হচ্ছে 9-10 যেভাবে করে আসছিলাম, কিন্তু দেখা গেছে যে আসলে এখানে একটা টাইমিং এর ব্যাপার থাকে। সো এখানে হচ্ছে শর্টকাট স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো ওটাই আর কি, এখন হচ্ছে গিয়ে কিভাবে মানে আমি চিন্তা করার ট্রাই করছি যে কিভাবে হচ্ছে শর্টকাটে করা যায়, সেটার জন্য হচ্ছে ওই ম্যানহাটনের যে সলভগুলো আছে সেটা ফলো করছি এবং ক্লাসগুলো ফলো করছি আর কি, মানে শর্টকাটে কিভাবে করা যায়। এবং মানে একটা ম্যাথ নিয়ে যে চিন্তা করব এটা আসলে আমি মানে আমার কাছে কিভাবে ইজি মনে হয় যে ওটা প্যাটার্নটা বোঝা, ঠিক আছে, ওই প্যাটার্নটা বুঝে আমি হচ্ছে কিভাবে শর্টকাটে এটা সলভ করতে পারি সেটা আর কি মানে বের করার ট্রাই করছি প্রত্যেকটা ম্যাথের জন্য। আচ্ছা, আমাদের জায়গা থেকে যে থিওরি ডেলিভারি, এখানে হচ্ছে কি আপনার মানে যতটুকু ক্লারিফিকেশন দরকার সেই পরিমাণ ক্লারিফিকেশন কি পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, মানে আমি তো পাচ্ছি এবং আমার যে প্রবলেমগুলো থাকছে সেগুলো আমি ক্লাস টাইমে বলার চেষ্টা করছি, যে ম্যাথগুলো প্রবলেম হচ্ছে। আবার সাজিদ ভাইয়ের যে সলভের ভিডিওগুলো আছে সেগুলো থেকেও পাচ্ছি আর কি, মানে ক্লাসে বেসিক্যালি মানে যে থিওরি এবং ডিরেকশনটা সেটা অনেক হেল্প করছে আর কি ম্যাথের জন্য। Great. আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যে স্মল গ্রুপে ডিভাইড করছি আপনাদেরকে, স্মল গ্রুপে আপনারা নিজেরা একটা ডেট সিলেক্ট করেন সপ্তাহের মধ্যে একটা বার, সেই বারে হচ্ছে আপনারা নিজেরা বসবেন। আমরা কেউ থাকবো না পিটিসি টিম থেকে, হয়তো কোনো ফ্যাসিলিটিটার আপনাদের সাথে থাকবে কমিউনিকেশনের জন্য। তো আপনারাই হচ্ছে একটা দিন সিলেক্ট করেন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যে এই দিন আপনারা বসবেন। এটা কাইন্ড অফ হচ্ছে মানে ভলান্টারি, আপনি কাউকে ফোর্স করার দরকার নাই। তো আপনারা নিজেরা হচ্ছে নিজেদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করেন, এন্ড প্রবলেম থেকে যদি এমন কোনো প্রবলেম থাকে যেটা আপনাদের স্মল গ্রুপ ডিসকাশন থেকে সলিউশন হয় নাই, তখন হচ্ছে আমরা লার্জ ক্লাসে ডিসকাস করতে পারি আর কি। বা এরকম একটা ক্লাস থাকতে পারে যেখানে শুধু প্রবলেম গুলো নিয়ে আমরা ডিসকাস করবো, যেমন আমরা আজকে ফ্র্যাকশন এন্ড ডেসিমাল পর্যন্ত আসছি। তো একটা ক্লাস থাকতে পারে এই পর্যন্ত হচ্ছে যতগুলো চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি, এখানে কারো কোনো ম্যাথে প্রবলেম আছে কিনা, কারো কোনো এক্সপ্লেনেশন বুঝতে সমস্যা হয়েছে কিনা, জাস্ট এরকম একটা 2টা ক্লাস থাকতে পারে। তবে এর আগে আপনারা হচ্ছে যেটা করবেন, স্মল গ্রুপ গুলাতে কোনো একজন হচ্ছে একটু দায়িত্ব নেন, যে আমি হচ্ছে টিম লিডার হিসেবে থাকবো, এন্ড হচ্ছে উনি গ্রুপটাকে একটু মোবিলাইজ করার চেষ্টা করেন যে আমরা সপ্তাহে এই দিন বসবো। হ্যাঁ, যেটা হচ্ছে আপনারা নিজেরা প্রোঅ্যাক্টিভলি বসবেন, আমাদের এই জুম আইডি ইউজ করতে পারবেন। যদি অন্য কোনো আইডি হয় আমরা হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব আর কি। হ্যাঁ, এটা তো আপনারা যে কোনো সময় আইসা জয়েন করতে পারেন। জয়েন করে হচ্ছে যে টিম লিডার থাকবে তাকে আমরা হচ্ছে হয়তো কিভাবে মানে হোস্ট হতে হবে সেটা ইনস্ট্রাকশন জানাই দিব আর কি। হ্যাঁ, তাহলে ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনাদের স্মল গ্রুপ থেকে ডিসিশন নেন সপ্তাহে কোন দিন বসবেন, ওই দিন হচ্ছে একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে নেন, সেই সময় বসে পুরো সপ্তাহে আপনি যতটুকু প্র্যাকটিস করছেন সেখান থেকে যে যে সমস্যাগুলো আসছে সেগুলো নিজেরা ডিসকাস করেন। কোনো আউটপুট আসলে যেটা লাস্ট ক্লাসে ডিসকাশন দরকার সেটা আমাদেরকে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, আমি তো গ্রুপে অ্যাড হতে চাচ্ছিলাম, বাট আমাকে কোনো গ্রুপে অ্যাড করা হয়নি। আপনাকে অ্যাড করা হয় নাই হচ্ছে? আচ্ছা, সুমাইয়া তানহা মিম মনে হয়। আচ্ছা, ওরা হয়তো কোনো ভুল করছে। তুমি তো মোটামুটি নিয়মিত ক্লাসে থাকো দেখি। তুমি ওই সিদ্দিককে একটা পোস্টের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও যে আমাকে অ্যাড করা হয় নাই, ও ইনক্লুড করে নিবে আর কি। তো এটা কোনো সমস্যা না আর কি, কেউ যদি অ্যাড না হয়ে থাকেন তাহলে অ্যাড করা হবে। কিছু ক্রাইটেরিয়া ছিল, 60% বা 70% ক্লাসে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট। যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই তারা হচ্ছে গ্রুপে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন, তাহলে আর কি গ্রুপে ইনক্লুড করে দিবেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আমিও কোনো গ্রুপে অ্যাড নাই। আচ্ছা, যারা যারা গ্রুপে অ্যাড নাই তারা হচ্ছে সিদ্দিকের পোস্টটাতে কমেন্ট করেন যে আমি হচ্ছে গ্রুপে অ্যাড নাই, তারপরে ও অ্যাড করে দিবে। যদি আপনার কোনো ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে থাকে আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনি হচ্ছে সেটা করবেন। তবে যারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন নাই, ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন আর কি প্রিভিয়াস ক্লাস। এবং হচ্ছে যারা মাঝে মধ্যে গ্রুপে মেসেজ দেন, একটা জিনিস মাথায় রাখবেন যে পাংচুয়েশনস ম্যাটার্স। হ্যাঁ, আপনাকে কেউ একজন মেসেজ দিছে যে আজকে কি ক্লাস নাই,
তো তিনি প্রশ্নবোধক চিহ্ন দেন নাই, তার জন্য মনে হচ্ছে আপনার এটা কাইন্ড অফ কি বলে একটা বিবৃতি টাইপ আর কি, যে আজকে ক্লাস নাই। সুতরাং হচ্ছে যে কোনো মেসেজ দেওয়ার আগে খেয়াল করবেন, কারণ হচ্ছে আপনার একটা মেসেজ কিন্তু অনেক মানুষকে মিসলিড করতে পারে। এই এবং হচ্ছে একটু খেয়াল করবেন গুগল ক্লাসরুমে কি পোস্ট দেওয়া হচ্ছে, এবং হচ্ছে যদি ক্লাসরুম আপনি ইউজ করে খুব একটা অভ্যস্ত না হন, ইমেল ইউজ করে অভ্যস্ত না হন, তাহলে গ্রুপের নোটিফিকেশনটা মানে কি বলে সি ফার্স্ট বা অন করে রাখবেন নাকি, যাতে পোস্ট হলে আপনি নোটিফিকেশন পান। ঠিক আছে, আজকে আমি খুব স্পিডে যাব, অলরেডি 21 মিনিটস শেষ, কিন্তু এগুলো আসলে দরকার আছে, হ্যাঁ, কারণ আসলে আমরা সামনে আস্তে আস্তে আরো বেশি স্পিডে চলে যাব। আপনি যদি হচ্ছে এটা মার্জিনাল ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে কিন্তু আসলে আপনি মানে কি বলে কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য সবাইকে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি কাইন্ডলি একটু ফলো করার চেষ্টা করেন, দেখবেন যে আর কি আপনার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, আজকে আমি বেশি থিওরিতে ফোকাস করবো, কারণ হচ্ছে ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস এগুলো আপনারা ছোটবেলায় পড়ে আসছেন, ক্লাস 5 এ হচ্ছে ভালো করছেন। তো আমি যেটা করব, থিওরি হচ্ছে মূলত ক্লাস 5 এর বই থেকে পড়াবো, এবং হচ্ছে ম্যাগুসের ভিডিও গুলা আপনারা যারা হ্যান্ড রেজ করছেন, হ্যান্ড আমায় ম্যাগুসের ভিডিও থেকে সামারি করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর যারা হচ্ছে ক্লাসে একটু মাঝে মধ্যে দেরিতে জয়েন করেন, একদম ঠিক টাইমে জয়েন করার চেষ্টা করবেন, 8টা মানে 8টায় জয়েন করবেন। আমি 2-3 মিনিট দেরি করি, তার কারণ হচ্ছে অপেক্ষা করতে হয় আর কি। এই তো আপনারা সবাই জয়েন করে ফেললে আমাকে আর অপেক্ষাটা করতে হয়। আচ্ছা, তো আমরা হয়তো ছোটবেলায় এইভাবে পড়ে আসছিলাম যে এরকম যদি একটা ভগ্নাংশ হয়, তখন আমরা বলছিলাম যে এটাকে বলা হয় হচ্ছে লব, এটাকে বলা হয় হর। তো এখন হচ্ছে আমরা এটাকে ইংলিশে বলবো, এটাকে বলা হয় হচ্ছে নিউমারেটর, এন্ড এটাকে বলা হয় হচ্ছে ডিনোমিনেটর। যারা ক্লাসের সময় অন্য কাজকর্ম করেন, সামনে আপনাকে আরো বেশি সাবধান হয়ে যেতে হবে, হ্যাঁ, কারণ হচ্ছে যারা এখনো হাত তুলে আছেন তারা হাত নামায় ফেলেন আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে কোয়েশ্চেন করবো। কারণ হচ্ছে এখন থেকে আরো বেশি আপনার কাছ থেকে রেসপন্স আমি আশা করবো। হুটহাট করে আমি আপনাকে জিজ্ঞেস করবো এটা কি ওইটা কি, আমি বুঝতে পারবো যে আপনি কত পার্সেন্ট মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছেন। শুধু মনোযোগ দিয়ে শুনলে হবে না, মানে আপনি কর্ণকুহরে ঢুকলেই হবে না, আপনার অন্তরেও ঢুকতে হবে। এই জন্য আমি প্রথম দিকে আপনাদেরকে বলছি চোখের সাথে আপনার মনের সংযোগ থাকতে হবে, নইলে আসলে গণিত শিখা যাবে না। এই আচ্ছা, তো আমরা কিভাবে শিখতাম ছোটবেলায়, এইভাবে বলতাম যে কাইন্ড অফ একটা যদি হয় পিৎজা হয়, তাহলে হচ্ছে এটা এই যে 3টা স্লাইস, এটা বুঝাচ্ছি আমরা হচ্ছে 3/4 দিয়ে। তো উপরে তাকে বলতেছি আমরা নিউমারেটর। এখন থেকে আমরা ছোট বাংলায় এরকম লব হর বলবো না, এখন থেকে নিউমারেটর এন্ড হচ্ছে ডিনোমিনেটর বলবো। এরপর দেখেন হচ্ছে ফ্র্যাকশনের কনসেপ্ট গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সামনে যখন ওয়ার্ড প্রবলেমে যাব তখন দেখবেন যে হচ্ছে প্রচুর ফ্র্যাকশনের কনসেপ্ট ইউজ করতে হচ্ছে। এরপর হচ্ছে ধরেন আমরা আগের দিন যখন ক্লাসিফিকেশন দেখছিলাম তখন বলছিলাম প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। এখানে আমরা বলছিলাম যে এরকম একটা ইমপ্রপার ফ্র্যাকশন হতে পারে 6/2। তো এটাকে কি, এটা কি মিন করে, ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে 3টা স্লাইস, আবার এরকম 3টা স্লাইস। তো আলটিমেটলি কি হচ্ছে, আপনি যদি জোড়া লাগান তাহলে হচ্ছে ফাইনালি আপনি এরকম এটা এটা এন্ড হচ্ছে এটা, তো আলটিমেটলি ফুল 3টা জিনিস পাবেন। এবং আপনি যখন ছোট ছিলেন আমি 9-10 এ ছিলেন, তখন হচ্ছে আপনারা হচ্ছে কাইন্ড অফ এটাকে কি বলে অসীম ভগ্নাংশের হচ্ছে সামেশন বের করতেন, তাই না? তো এটাকে আমরা কাইন্ড অফ কোমরা থিওরি দিয়ে বুঝতাম। আচ্ছা, একটা জিনিস অসীম হলে কিভাবে এটা সামেশন হয়, আমরা এটাকে প্রথমে 4 ভাগে ভাগ করতেছি, আবার এরকম 8 ভাগে ভাগ করতেছি, এরকম করতে করতে আলটিমেটলি এটাকে আমরা অসীমের দিকে আগাইতে পারি। এবং এটা অসীম মানে প্লাস ডট 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 দিয়ে তখন আমরা সামেশন বের করতাম, বলতাম এটা আলটিমেটলি 1 হয়েছে। এবং এটার এক্সপ্লেনেশন বলতাম কি, অসীমের আবার সামেশন হয় কিভাবে, এই যে কাইন্ড অফ কোমরা থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। কোমরা থিওরি কোনো থিওরি না, এটা খুব সম্ভবত চমক ভাই একটা ভিডিও বানাইছিল, সেখানে সেটার নাম বলছে কোমরা থিওরি। আচ্ছা, তো এরপর হচ্ছে বেসিক জিনিসপত্র যেগুলো আপনারা হচ্ছে ছোটবেলায় পড়ে আসছেন, কিভাবে হচ্ছে এরকম ফ্র্যাকশনে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হয়, ডিভিশন করতে হয়, সব জিনিসপত্র ছোটবেলায় পড়ে আসছেন। কিন্তু যেগুলো সমস্যা হবে ম্যাথ করতে গিয়ে সিলি মিস্টেক করবেন, তো সিলি মিস্টেক যাতে না করেন এই জন্য আমি জিনিসগুলোকে গাণিতিক ভাষায় এক্সপ্লেন করব, যাতে আপনার কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছে। এবং আমি সামনে খুব দ্রুত যাব, এই জন্য আপনার মনোযোগ লেভেলটা এখন একটু বাড়াইতে হবে। আচ্ছা, তো ধরেন হচ্ছে একটা ফ্র্যাকশন 2/3, আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি সেম নাম্বার দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটরে, হচ্ছে 2 × 5, এরপর হচ্ছে 3 × 5, ঠিক আছে, হচ্ছে 10/15। অন্য একটা ফ্র্যাকশন ধরেন হচ্ছে
2/5 এটাকে আপনি এরকম অন্য একটা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারেন, ধরেন হচ্ছে 10 দিয়ে করলাম 20 and then 50, ঠিক আছে? সো এন্ড দেখেন এই ধরনের ফ্র্যাকশনকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কি বললাম? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। খুব সম্ভবত বাংলায় এটাকে আমরা বলি হচ্ছে সমতুল ভগ্নাংশ। হ্যাঁ, সমতুল ভগ্নাংশই বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এখন তাহলে এটাকে কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে রিটেন ইন লোয়েস্ট টার্ম। লোয়েস্ট টার্ম। এখন আমি কেমনে বুঝবো যে এটা লোয়েস্ট টার্মে হচ্ছে লেখা হয়েছে? আচ্ছা, কেউ মেসেজ দিছে। আচ্ছা, আমি হচ্ছে গ্রুপের ইনস্ট্রাকশনটা ক্লাস শেষে আবার দিব আর কি, ঠিক আছে? সো আপনি একটু ওয়েট করেন, ক্লাস শেষে আবার দিব। আচ্ছা, লোয়েস্ট টার্মে লিখতেছি। লোয়েস্ট টার্ম বলতে কি বোঝাচ্ছি? লোয়েস্ট টার্ম বলতে বোঝাচ্ছি একের চাইতে বড় কোনো সংখ্যা দ্বারা লব এবং হর দুটাকেই ভাগ করা যাবে না। দেখেন 2 এবং 3 একের চাইতে বড় এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আপনি 2 কেও ভাগ করতে পারবেন, 3 কেও ভাগ করতে পারবেন। দ্যাট মিন্স এই ফ্র্যাকশনটা হচ্ছে আমরা লোয়েস্ট টার্মে লিখছি, লোয়েস্ট টার্মে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তো 28/35 নিলয় 49 বলতো 28/35 এটার লোয়েস্ট টার্ম কি হবে? মানে রিটেন ইন লোয়েস্ট টার্ম অফ দ্য ফ্র্যাকশন কি হবে? টাইম ওয়েস্ট করা যাবে না, যাকে বলা হবে ভাই 5/4 কত বলছেন? 5/4 কি হবে? 5/4 হলো 7 দিয়ে কাটলে 4/5 4/5 7 দিয়ে কাটলে তো 8 হয় 4, 4 7 8, এটা হয় 5। আচ্ছা, আরেকটা ফ্র্যাকশন যদি বলি 48 বাই হচ্ছে 65, আনিকা ইবনাত আপু বলেন তো এটা লোয়েস্ট টার্ম কি হবে? আনিকা ইবনাত আপু এটা লোয়েস্ট টার্ম কি হবে? 48/65 এটা মুছে দিচ্ছি। আচ্ছা, মাইশা বৃষ্টি আপনি বলেন। ভাই এটাই হবে, কারণ এ দুটোর মধ্যে কোনো মানে এ দুটো সংখ্যা সহ মৌলিক, এদের মধ্যে আর কোনো উৎপাদক নেই যে দুটো দিয়ে ভাগ করা যাবে এরকম। ওকে, মানে হচ্ছে 48/65। ওকে, অন্য একটা যদি বলি আপনাকে, ধরেন হচ্ছে 24/36 এটা বলেন তো কত হবে? 2/3 2/3। শ্রাবণী ঘোষ 1983 আপু বলেন তো হোয়াট ইজ লোয়েস্ট টার্ম রিটেন ইন লোয়েস্ট টার্ম অফ আ ফ্র্যাকশন? ভাই লোয়েস্ট টার্ম হচ্ছে লব এবং হর কোনোটাকেই একের থেকে বড় আর কিছু দ্বারা ভাগ করা যাবে না, মানে সেম জিনিস দ্বারা দুটাকে ভাগ করা যাবে না। জিনিস বলা যাবে না, বা একের চাইতে বড় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ভাগ করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিভাবে ছোটবেলায় হচ্ছে মিক্সড নাম্বারে বা মিক্সড নিউমারালে কনভার্ট করতাম, এটা সবারই মনে থাকার কথা, তাই না? আমরা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে মিক্সড নিউমারালে কনভার্ট করতাম। ধরেন হচ্ছে 7/2 এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। আমরা কি করতাম? এটাকে হচ্ছে এটাকে বলতাম কি, এটা হচ্ছে একটা ইন্টায়ার ফ্র্যাকশন। এটাকে হচ্ছে আমরা লিখতাম কিভাবে, যে 3 এরকম করে লিখতাম, তাই না? এটা কিভাবে করছি? এটা হচ্ছে আমরা এই হর দিয়ে হচ্ছে দেখতেছি যে কতবার ভাগ করা যায়, তাই না? 3 দুগুণে 6, 3 বার ভাগ করা যায়। এন্ড দেন যে রিমাইন্ডারটা থাকে সেই রিমাইন্ডারটাকে আমরা হচ্ছে এই মিক্সড অংশটা মানে হচ্ছে ফ্র্যাকশন অংশটা হচ্ছে লব আকারে লিখি এবং হচ্ছে আমাদের হরটা সেই আগেরটাই থেকে যায়। কেউ কি আছেন যে আপনি এই জিনিসটা বুঝেন না, বা যে ক্লাস 5 এ থাকতে যে করছিলেন এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, গুড।
এরপর দেখেন আমরা ছোটবেলায় কি করতাম, যখন আমাকে বলতো এই মিক্সড, এটাকে কি বলতাম আমি, মিক্সড নাম্বার বা মিক্সড নিউমেরাল। হ্যাঁ, মিক্সড নাম অর মিক্সড নিউমেরাল, ঠিক আছে, নাম্বার অর হচ্ছে নিউমেরাল। এরপর হচ্ছে আমাকে যদি বলতো যে এই মিক্সড নিউমেরালটাকে তুমি একটা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করো, তখন আমরা কি করতাম, তখন আমরা এটার সাথে এটা গুণ করতাম, গুণ করে হচ্ছে এই উপরের মানে হচ্ছে ফ্র্যাকশন অংশটার লবের সাথে হচ্ছে যোগ করতাম, মানে 3 দুগুণে 6, 6 যোগ 1 সমান হচ্ছে 7, 7/2। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে কিভাবে মিক্সড নাম্বার অথবা মিক্সড নিউমেরাল আকারে প্রকাশ করা যায়, এবং হচ্ছে একটা মিক্সড নিউমেরালকে বা একটা মিক্সড নাম্বারকে কিভাবে আবার ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাওয়া যায়। এখন হচ্ছে মাইট হ্যাভ বৃষ্টি, আপনি বলেন তো একটা প্রপার ফ্র্যাকশনের কি মিক্সড নিউমেরাল হবে কি? না, হবে না। কেন হবে না লব বলেন? বড় হলে সেক্ষেত্রে মিক্সড ফ্র্যাকশন করা যায়। ওকে, আপনাদের ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে, বুঝছেন, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু যেটা হচ্ছে আপনারা হোমওয়ার্কটা একটু কম করেন, একটু হোমওয়ার্ক করলে আপনাদের ডেভেলপমেন্টটা একটু ভালো হইতো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফ্র্যাকশন থেকে ডেসিমালে কনভার্ট করে, এটা খুবই ইম্পর্টেন্ট দ্রুত ম্যাথ সলভ করার ক্ষেত্রে। এবং হচ্ছে আমরা 1/4 এটাকে হচ্ছে 0.25 লিখি, তাই না? এখন হচ্ছে যদি আপনি মনে রাখতে পারেন আর কি, একটু সুবিধা, আমরা ধরেন কি করতাম, কনভার্ট করার জন্য হচ্ছে সাধারণত ভাগ করি কিরকম, কাইন্ড অফ হচ্ছে ছোটবেলায় যখন আমাকে একটা সংখ্যা দিয়ে হচ্ছে এরকম করে কনভার্ট করতে বলতো, তখন আমরা কি করতাম, ধরেন হচ্ছে 5/6। আমরা কি করতাম, ছোটবেলার মতো এরকম ভাগ করতাম, যে হচ্ছে এখানে ভাজক 6 দিয়ে 500 হচ্ছে 3টা শূন্য দিই, তখন হচ্ছে যেহেতু আমরা 6 হচ্ছে বড়, 5 ছোট, ভাগ দিতে পারতেছি না, তখন আমরা একটা দশমিক দিতাম, তাই না? এরপর হচ্ছে ভাগ করতাম 6 8 48, 8 বাদ দিতাম, এরপর হচ্ছে আবার একটা 2 নিতাম, 0 আসতো, এরপর হচ্ছে আবার আসতো 3 6 18 18। আপনি এখন বুঝতেছেন যেটা কি হবে, বারবার 2 আসবে, বারবার 2 আসবে, তাই না? মানে হচ্ছে এটা রিপিট হতে থাকবে, মানে বারবার আপনার ভাগফলে গিয়ে হচ্ছে 3 3 আসতে থাকবে। তখন আমরা এটা এই রিপিটটা বোঝানোর জন্য, মানে কন্টিনিউ ফরএভার বোঝানোর জন্য একটা বাদ দিতাম, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম পৌনঃপুনিক। এবং পৌনঃপুনিক দিয়ে আমরা অনেক অনেক অঙ্ক করতাম। কেউ কি আসেন এই ভাগটা বুঝেন নাই? বুঝছেন সবাই আশা করি। আমি কি করছি, যে হচ্ছে দেখতেছি বারবার 3 আসবে, এই জন্য জিনিসটা রিপিটেশনটা বোঝানোর জন্য 3 এর উপরে একটা হচ্ছে এরকম বাদ, যেটাকে আমরা বলছি ছোটবেলায় পৌনঃপুনিক। এখন হচ্ছে কিছু কিছু ফ্র্যাকশনের ভ্যালু যদি মনে রাখা যায় আর কি, তাহলে কিছু অনেক ক্যালকুলেশন, কিছু কিছু ক্যালকুলেশন না, অনেক ক্যালকুলেশন আমাদের সুবিধা হয়। যেমন হচ্ছে হাফ, এটা আমাদের মনে থাকে আসলে হচ্ছে 0.5। এরপর হচ্ছে আমি হচ্ছে কাইন্ড অফ ম্যাগুসের ভিডিওগুলো আবার রিপিট করি, কারণ আমার মনে হয় আপনারা অনেকেই হচ্ছে ভিডিওগুলো দেখে আসেন না, কিন্তু দেখে আসলে আমার জন্য আরো ভালো হইতো। যে আমি আশা করি আর কি সবাই দেখে আসবেন, কিন্তু আপনাদের মানে রেসপন্স এবং সবকিছু দেখে আমি বুঝি যে আমার আসলে এটা আবার রিপিট করা দরকার। যদি আপনারা আর একটু প্রোঅ্যাক্টিভ হতেন, তখন আমি আর একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারতাম এই বিগিনার কোর্সে। তো আপনাদের কাছ থেকে আমি আশা করি আর একটু প্রোঅ্যাক্টিভ। 1/3 হচ্ছে কিরকম হবে, এটা অ্যাপ্রক্সিমেশন বোঝানোর জন্য আর কি, বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বোঝানোর জন্য আমি ইউজ করছি এই সিম্বল বা নোটেশনটা। 0.333। মানে এটা কি কাজে লাগবে আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে, যে আমি কেন এটা মনে রাখবো। ধরেন আপনাকে আমি বললাম আচ্ছা 2/3, তো আপনার 2/3 মনে নাই, কিন্তু আপনার 1/3 মনে আছে, তাহলে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এভাবে লিখবেন 2 into 1/3 ইকুয়াল টু কি 2 into আপনার বাকি রিপিটেশন তো এখানে একটা হচ্ছে 10 ডিজিট পর্যন্ত হচ্ছে এরকম ইয়া করেন, তাহলে হচ্ছে 0.6, আরেক ডিজিট নিলে হচ্ছে 6। তাহলে বুঝছেন যে আপনার কি কাজে লাগবে। মানে 2 এর জায়গায় যদি আরো বড় কোনো সংখ্যা হয়, 5 হয়, তখন জাস্ট 5 দিয়ে গুণ দিবেন। এই কয়েকটা জিনিস ফ্র্যাকশন মনে রাখতে পারলে আর কি আপনার জন্য সুবিধা। আপনি হয়তো বলতে পারেন ক্যালকুলেটর তো আছেই, আমি এটা ক্যালকুলেটর চেপে দেখবো, কিন্তু এটা আপনার কিছু টাইম ওয়েস্ট হবে আর কি। মনে রাখতে পারলে একটু সুবিধা আছে। এরপর হচ্ছে 1/4 হচ্ছে 0.25, 1/5 হচ্ছে 0.2, এরপর হচ্ছে 1/6 হচ্ছে কত হবে, 1/6 হচ্ছে 0.2,
166 এরপর হচ্ছে 1/7 1/7 এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ 66 তো রিপিট হবে। 1/7 হচ্ছে 0.14, এরপর হচ্ছে 1/8 হচ্ছে 1/8 হবে হচ্ছে 0.125 আর 1/9 হবে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু 0.11। হাফ হচ্ছে 0.5, 1/3 হচ্ছে 0.333, 1/4 হচ্ছে 0.25, 1/5 হচ্ছে 0.2, 1/6 হচ্ছে 0.166, 1/7 হচ্ছে 0.14, 1/8 হচ্ছে 0.125, 1/9 হচ্ছে 0.11। এটা আমার কি কাজে লাগবে? ধরেন আমি এটা দিলাম হচ্ছে 5/6। এখন আপনার একটা ডেসিমাল ভ্যালু দরকার ম্যাথের জন্য। ম্যাথটা হয়তো আনসার অপশনে হচ্ছে আপনাকে ফ্র্যাকশন দেওয়া নাই, ডেসিমাল আকারে দেওয়া আছে। তখন আপনার যদি মনে থাকে যে 1/6 এর ভ্যালু কত, তখন আপনি জাস্ট কি করবেন, 5 ইনটু হচ্ছে 1/6 করে দিবেন। তো 5 ইনটু হচ্ছে 0.166। দেখেন আপনি হচ্ছে এটা মেন্টাল ম্যাথ ইউজ করে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারছেন। এই জন্য এইভাবে মনে রাখতে পারলে একটু সুবিধা আছে আর কি, মানে ক্যালকুলেটরে যে সময়টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা হবে না। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা নাই। এরপর হচ্ছে কিভাবে আপনি ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্ট করবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার আমাদের অনেক জায়গায় হচ্ছে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কনভার্টটা ইউজ করতে হয়। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, ডেসিমাল তো হচ্ছে ফ্র্যাকশন। তবে এর আগে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস মনে করাইতে হবে। ছোটবেলায় আপনাদের হচ্ছে এরকম জিনিস পড়ছিলেন, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এরকম প্রকারে পড়ছিলেন, তাই না? তো এখন দশমিকের পরের গুলাকে আমরা কি বলি, এইভাবে সবাই পড়ছে কিনা জানি না, কিন্তু আমি একটু মনে করাই দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে হচ্ছে 7 4, এরপর হচ্ছে 3 1 9 6। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে টেন্স। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে হান্ড্রেডস, REDTHS। এটাকে আমরা বলি হচ্ছে থাউজেন্ডস, এটাকে আমরা বলি হচ্ছে 10,000s, 10,000s পুরোটা লিখতেছে না। এটাকে আমরা বলি 100,000s। কেউ একজন বলেন তো এটাকে আমরা কি বলবো? মিলিয়নস। আমি বলে দিচ্ছি মিলিয়নস। এখন হচ্ছে নাজনীন ইসলাম লিখন আপু, আপনি বলেন তো মিলিয়নস মানে 10 টু দি পাওয়ার কত হবে? 6। আচ্ছা, আপনারা কয়জন হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করে আসছে? মানে 5 কাউন্ট থেকে ম্যাথ গুলা করে আসছে? একজন, আর কেউ না? না করে থাকলে কাইন্ডলি হচ্ছে ক্লাসটা শেষে ম্যাথ গুলা করবেন, কারণ হচ্ছে এগুলো আসলেই অনেক সহজ অঙ্ক। আপনি যদি না করেন তাহলে তো আসলে আপনি গণিতের মজাটাই আস্বাদন করতে পারবেন না। শুধু হচ্ছে শুধু না, কিছুটা উপকার হবে, থিওরিগুলো আপনার শেখা হচ্ছে, কিন্তু আপনার আসলে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনি যতক্ষণ না প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি গণিত উপলব্ধি করতে পারবেন না। তো উপলব্ধি করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন এটার অ্যাপ্লিকেশনটা কি? হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাইলাম হান্ড্রেডস, টেন্স, এগুলা দিয়ে আমি করবোটা কি? আচ্ছা, 0.35। তো আমি যখন আপনাকে বলবো এই ফ্র্যাকশনটাকে, সরি এই ডেসিমালটাকে আপনি হচ্ছে ফ্র্যাকশনে কনভার্ট করবেন, তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আর এই সর্বশেষ ডিজিটটার প্লেস ভ্যালুটা আপনাকে জানতে হবে। আচ্ছা, এখন আমি আপনাকে কোনো একজনকে আমি ধরছি যে হচ্ছে তন্নি, বলতো এই 5 এর প্লেস ভ্যালু কত?
তসলিমা নাসরিন তন্নি, বলো এই 5 এর প্লেস ভ্যালু কত? এটা কি সুন্দর না নাকি হচ্ছে শুনেও না শোনার অবস্থায় থাকে? জেরিন তাসনিম ঋতু আপু, আপনি বলেন এই 5 এর প্লেস ভ্যালু কত? এই যে একটু আগে আমি দেখাইলাম 100 তার মানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, প্লেস ভ্যালুটা আগে ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন করে নিচে হচ্ছে সেই প্লেস ভ্যালুটা লিখবে, মানে হচ্ছে হরে সেই প্লেস ভ্যালুটা লিখবে, আর উপরে হচ্ছে এই ডেসিমালের পরের সংখ্যাটা আপনি লিখতেছেন, মানে হচ্ছে 35। তো আপনি তো চাইলে লোয়েস্ট টার্মে লিখতে পারেন, 5 দিয়ে ভাগ করলে এখানে হবে হচ্ছে 20, এখানে হবে 7, ঠিক আছে। এরপর ধরেন হচ্ছে 0.004। ইসরাত জাহান আপু, আপনি বলেন তো এখানে 4 এর প্লেস ভ্যালু কত? না, এই যে দশমিক হচ্ছে আমি এখানে দিচ্ছি, যে দশমিক, বলেন কত? আদি বা 46, বলেন। 1000 আর উপরে কত লিখবো? এই যে মানে হচ্ছে লাস্ট ডিজিট যেটা 4, হ্যাঁ। আচ্ছা, এরপর ধরেন হচ্ছে মিলিয়ন্স যদি হয় 0.00077, তাহলে উপরে তো 77 হবে। এখন কেউ একজন বলেন তো নিচে কত হবে? মিলিয়ন্স মানে হচ্ছে 10 to the power 6, দ্যাট মিন্স হচ্ছে একের পরে হচ্ছে 6টা শূন্য, ঠিক আছে। তো এটাকে আপনি হচ্ছে লোয়েস্ট টার্মে নিতে পারেন, লোয়েস্ট টার্মে হচ্ছে 5টা শূন্য হওয়ার কথা। ভাই এটা 100,000 ভাইয়া এখানে তো মিলিয়ন না, এখানে তো 5টা ডিজিট। 5টা জিরো। না, এটা শূন্য হতো 7 এর আগে মিলিয়ন। আমি হচ্ছে সাইম হচ্ছে যে আমি আগে মিলিয়ন্স বলছি, এটা থেকে হচ্ছে মানে প্রিডিটারমাইন্ড হয়ে গেছে। আচ্ছা, আছে 0.00 আরেকটা শূন্য দিই 33, এটার ক্ষেত্রে হবে এখানে এক্সট্রা শূন্য হচ্ছে বেশি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে 33, আর এটা এখানে 10 to the power 6 লিখতে পারে, বা হচ্ছে একের পরে হচ্ছে 6টা শূন্য হবে, এখানে হচ্ছে এই শূন্যটা হবে। এই জিনিসপত্রগুলো হচ্ছে এরকম সহজ, মানে চিন্তা করার কিছু নাই আর কি। এবং হচ্ছে ম্যাথে যে ধরনের ভুল হবে সেটা হচ্ছে আপনি বেসিক কাউন্টিং মানে এরর হবে, এটা ছাড়া কোনো ভুলই হবে না। যাদের আর কি আমি যে জিনিসগুলো বলতেছি এইসব জায়গাতে কনসেপচুয়াল কোনো গ্যাপ নাই, আপনার হচ্ছে ব্যাপারগুলোতে ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, এখন কিছু প্রপার্টিস আমি হচ্ছে মনে করাই দিই আপনাদেরকে, যেগুলো ছোটবেলা থেকে আমরা হচ্ছে মানে সবসময় করে আসতেছি, হ্যাঁ, ইউজুয়াল হিসেবে। প্রপার্টিস এক হচ্ছে আমরা ছোটবেলা থেকে এরকম করে আসছি, n মানে হচ্ছে n/1, হ্যাঁ। তার মানে কি 5 মানে হচ্ছে 5/1। এরপর হচ্ছে n/0, এটাকে আমরা বলি হচ্ছে আনডিফাইন্ড। এখন কেউ একজন আমাকে বলবেন, আমি এটাকে অনেকবার হচ্ছে, অনেকবার না যে 2বার বুঝাইছি, খুব মানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আবু বকর সিদ্দিক 1454, বলেন 1/0 কেন আনডিফাইন্ড? জিরো দিয়ে কোনো কিছু ডিভাইড করলে এটা তো আনডিটারমাইন্ড হয়। এতে কি তোমার আমার কেনটার উত্তর হইলো? আমি তো বলছি কেন আনডিফাইন্ড, তুমি তো একটা মুখস্থ জিনিস বললাম, জিরো দিয়ে কোনো জিনিসকে ভাগ করলে সেটা আনডিফাইন্ড। আমি জিজ্ঞেস করছি কেন হয়। এরপর ভুলে গেছি হচ্ছে ভাই, আপনি পড়াইছিলেন কিন্তু মনে আসছে না। এই যে অন্তরের সাথে তোমার কর্ণকুহরের সম্পর্ক ছিল না, ব্যাপার। এই ফারিহা হাসান আরশি, বলতো কেন n/0 হচ্ছে আনডিফাইন্ড? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় আমাদের দরকার, এই ব্যাপারটা না বুঝলে কিন্তু সমস্যা। আরশি বলো n/0 কেন আনডিফাইন্ড?
ব্যাপার কি এরা কি জয়েন করে মাঝে মধ্যে অন্য কাজে চলে যায় নাকি? এটা হলে কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, আমি কিন্তু এই র্যাপিড টেস্ট শুরু করবো এবং আপনাদের কিন্তু এখন থেকে ইভ্যালুয়েশন শুরু হচ্ছে। এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সবকিছু কিন্তু মার্কিং হবে কোডগুলোতে। আচ্ছা, ফারহান আপন বলো n/0 কেন আনডিফাইন্ড? ভাই আমিও ভাই আপনি পড়াইছিলেন কিন্তু আমার এক্স্যাক্টলিটা ভুলে গেছি ভাই। খারাপ অবস্থা। তো মেলা মানুষের দেখি চোখের সাথে মনের সংযোগ নেই। আচ্ছা, মৃদু বলো তো কেন n/0 আনডিফাইন্ড? এটাতে এখানে যদি মানে n/0 ইকুয়াল টু যদি আমরা 1 ধরি, হ্যাঁ, আর 0টাকে যদি পরে পাশে কনভার্ট করে তাহলে 1 ইনটু 0 এর কখনো n হইতে পারবে না, এই জন্য এটা আনডিফাইন্ড। গুড। তো আমি ইন ম্যাথমেটিক্স আমাদেরকে সবকিছু লজিক্যাল, হ্যাঁ, তো আমরা এখানে 1 ধরতে পারবো না, আমরা কিছু একটা ধরবো। ফর ইনস্ট্যান্স x অথবা একটা কোশ্চেন মার্ক হতে পারে, কিন্তু 1 বলতে পারবো না। কারণ হচ্ছে ম্যাথমেটিক্যালি যে কোনো জিনিস লজিক্যাল হতে হবে। তো 0 ইনটু হচ্ছে কিছু একটা সমান হচ্ছে n। এখন আমরা ইউজুয়ালি যদি দেখি যে 3 হচ্ছে বা 6 যদি হচ্ছে বলি 6/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3, কিন্তু 2 ইনটু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এখন আমি এই কোশ্চেন মার্কের জায়গায় হচ্ছে যদি যে কোনো কিছু দিই সেটা সমান হচ্ছে অ্যাকচুয়ালি কোনো সময় n হওয়া পসিবল। বা ফর ইনস্ট্যান্স হচ্ছে আমি যদি 3/0 বলি ইজ ইকুয়াল টু x, 0 ইনটু x ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এই কথাটা সত্য না। এখন আমি আরেকটা জিনিস বুঝাইছিলাম যে 0/0 এবং হচ্ছে n/0 এর মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, সায়েম বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন n/0 and 0/0? Undetermined and undefined, I guess. So what does it mean? এটা বলতে কি বোঝায়? 0/0 undetermined, ঠিক আপনি ডিটারমাইন করতে পারবেন এটা কি হয়, আর ওটা হচ্ছে undefined। তো যে ডিটারমাইন করতে পারবো না, নির্ণয় করতে পারবো না, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এরকম যে আমি যদি এখানে s লিখি 0 ইনটু s ইজ ইকুয়াল টু 0, এখন s এর জায়গায় সাইমের জায়গায় আমি মৃদু লিখলেও এটা 0 আসবে, সাইমের জায়গায় আমি জিলানি লিখলেও সেটা 0 আসবে। দ্যাট মিনস দেয়ার আর ইনফিনিট নাম্বারস অফ পসিবিলিটিস ফর দিস s। এই জন্য আমরা বলতেছি এটা আমরা নির্ণয় করতে পারি না। তো নির্ণয় করতে পারি না বা আনডিটারমাইন্ড কথাটার অর্থ হচ্ছে এটা যে there are lots of values for s or there are lots of possibilities for this s। এই জন্য আমরা বলতেছি in mathematics we cannot determine the value of s। কিন্তু এখানে দেখো 0 into x is equal to 3, সো এটা আমাদের ম্যাথমেটিক্স এর যে আমাদের কি বলে জেনারেল ল বা হচ্ছে রুল, সেটাকে আমরা হচ্ছে কি করতেছি ব্যত্যয় ঘটতেছে এখানে। এই জন্য আমরা এখানে বলতেছি আনডিফাইন্ড। যখন একটা জিনিস কোনো একটা জিনিসকে আনডিফাইন্ড আমরা কখন বলি, যখন একটা সংজ্ঞায়িত জিনিসকে সে হচ্ছে কাইন্ড অফ ডিনাই করতেছে বা রিফিউজ করতেছে, তখন বলতেছি আনডিফাইন্ড। আর এখানে there are lots of possibilities of s, এই জন্য আমরা এটাকে বলতেছি আনডিটারমাইন্ড। ফারজানা সরকার ঋতু বলো তো আমি কি বলছি? আনডিফাইন্ড আবার বলবো? আচ্ছা, আমি বুঝানো এটা কিন্তু খুবই আচ্ছা ঠিক আছে। সো 0/0 এটার নাম আমি জানি ইকুয়াল টু রিদওয়ান। সো আমি যদি 0/0 পরিবর্তে ইকুয়াল টু রিদওয়ান লিখি, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি 0 ইনটু r ইজ ইকুয়াল টু 0। এখন রিদওয়ানের জায়গায় যদি জিলানি লিখি তাও এটা 0 আসবে, রিদওয়ানের জায়গায় যদি সায়েম লিখি তাও 0 আসবে, রিদওয়ানের জায়গায় যদি ঋতু লিখি তাও 0 আসবে। দ্যাট মিনস দেয়ার আর লটস অফ পসিবিলিটিস। তার মানে কি তুমি এই জিনিসটাকে নির্ণয় করতে পারতেছো না, বুঝতে পারছো? তুমি আর এর ভ্যালুটাকে নির্ণয় করতে পারতেছো না, অনেকগুলা পসিবিলিটিস তুমি দেখতেছো, এই জন্য তুমি এটাকে বলতেছো অনির্ণেয়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে মিম আমাকে এটা একটু বুঝায় বলো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনডিফাইন্ড এন্ড আনডিটারমাইন্ড? সুমাইয়া তানহা। 0/0 এটা হচ্ছে আমাদের আনডিটারমাইন্ড, বিকজ এখানে হচ্ছে অনেকগুলো পসিবল ভ্যালু থাকে, তো এটা তো হচ্ছে আমরা নির্ণয় করতে পারছি না যে কোনটা হবে, এই কারণে এটা হচ্ছে আনডিটারমাইন্ড। আর আনডিফাইন্ড হচ্ছে যে যখন হচ্ছে আমরা সামথিং বাই 0 হবে তখন তো আসলে আমরা যখন হচ্ছে এটা অপর সাইডে যখন ইনটু আকারে নিয়ে যাব
কোনো একটা ভ্যালুর সাথে, তখন আসলে এটা যে মেইন ভ্যালু ওটাকে ডিনাই করছে, এই কারণে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তুমি এখন বলো তো 90 ডিগ্রি কি আনডিফাইন্ড না আনডিটারমাইন্ড? রেস্টেটের মানুষ বলো 90 ডিগ্রি কি আনডিফাইন্ড না আনডিটারমাইন্ড? এটা ছিল হচ্ছে আনডিফাইন্ড ছিল এটা। এখন সাইম বলো তো কেন আনডিফাইন্ড? কোনটা? 90 ডিগ্রি কেন আনডিফাইন্ড? 9 divided by 0 না 90 ডিগ্রি কেন আনডিফাইন্ড? 90 degree 90 ডিগ্রি ভ্যালু কেন আনডিফাইন্ড? oh 90 degree correct oh my gosh আচ্ছা 90 degree কি ছিল? 90 degree তো মনে নাই আমার। তাই কারণ হলো 1/0 তাই sin 90 by cos 90 cos 90 দেখেন 2 বছর ধরে হয়ে গিয়ে আমি কোথায় না এটা কিন্তু হচ্ছে তোমরা কাইন্ড অফ হচ্ছে মানে মুখস্থ জিনিস বলতেছো, আমি তো ইনটিউশনটা জানতে চাইছিলাম। আমি বলছি 90 ডিগ্রি মানে কি? 10 মানে হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদিও আমাদের ডিরেক্টলি ত্রিকোণমিতি লাগে না এই হচ্ছে জিআরির জন্য, কিন্তু এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো থাকা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি যখন হয়ে যায় এটাকে বলা রেফারেন্স অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব এবং ভূমির অনুপাতকে আমরা বলি tan থিটা। ঠিক আছে, যখন হচ্ছে 90 ডিগ্রি হয় এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে এই যে মানে কি এই অতিভুজটা হচ্ছে আস্তে আস্তে এই দিকে সরে যাবে। অতিভুজ এই দিকে সরে যাবে এই কথাটা মানে কি? অতিভুজ এই দিকে সরে যাবে মানে হচ্ছে তো আমার আস্তে আস্তে হচ্ছে লম্বটা বাড়তেছে, তাই না? যে কাইন্ড অফ আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা যদি করি, এটাকে বলে রেফারেন্স অ্যাঙ্গেল বা সাপেক্ষ কোণ। আমাদের এই কনসেপ্টগুলো আমরা যখন জ্যামিতি করব তখন অনেক অনেক কাজে লাগবে যদি বেসিক জায়গাগুলো ক্লিয়ার থাকে আর কি। এই কোণের সাপেক্ষে এই লম্ব এবং হচ্ছে ভূমির অনুপাতকে বলি, এটা যদি থিটা বলি এটাকে আমরা বলি tan থিটা, এটাকে বলে ট্রাইগোনোমেট্রিক রেশিও। এখন যদি tan 90 ডিগ্রি হয়, tan 90 ডিগ্রি হয় মানে কি? অতিভুজটা এদিকে সরে যাবে, এদিকে সরে যাবে। এই কথাটার অর্থ কি? এদিকে সরে যাবে মানে হচ্ছে এই যে এটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? মানে আমাদের এই লম্বটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে কি এটা অসীমের দিকে আগাচ্ছে? অসীমের দিকে আগাচ্ছে না? অসীমের দিকে আগাচ্ছে মানে কি? অসীমের দিকে আগাচ্ছে মানে খুব বড় একটা সংখ্যা, এটা হচ্ছে ইনফিনিটেসিমাল, তাই না? তো এই কনসেপ্ট থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা আনডিফাইন্ড আছে। এখন আমার মানে হোমওয়ার্কটা হচ্ছে এরকম, এই ট্রাইগোনোমেট্রিক রেশিও গুলাতে যে যে জায়গাগুলোতে আমাদের আনডিফাইন্ড আছে সেই জায়গাগুলোর ইনটুইশন গুলা কি? এটা আসলে আমাদের ক্লাসের সাথে রিলেভেন্ট না, কিন্তু আমি আশা করি যে সবার এই বেসিক ফাউন্ডেশনটুকু এই পরিমাণ ডেভেলপ হয়েছে যে আমার এই ইনটুইশনটা আমাকে এক্সপ্লেন করতে পারবে। এটা মানে এই না যে tan 90 ডিগ্রি মানে হচ্ছে sin 90 বাই cos 90, সো sin 90 মানে হচ্ছে 1, cos 90 মানে হচ্ছে 0, 1/0। আমি এটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি লজিকটা। হ্যাঁ, আমি এটা তো বললাম যে এই লম্বটা হচ্ছে অসীমের দিকে আগাচ্ছে আর এটা যে ইনফিনিটেসিমাল, এখান থেকে আমি কাইন্ড অফ ব্যাখ্যাটা বললাম। কিন্তু আমাকে নেক্সট দিন হচ্ছে বলতে হবে আমি যতটুকু আগাইছি তার থেকে আরেকটু আগাই গিয়ে যে যেই যে ট্রাইগোনোমেট্রিক রেশিও গুলা আনডিফাইন্ড আছে সেটার ইনটুইশনটা কি, কেন আসলে আছে। এটা কাইন্ড অফ হচ্ছে এক্সট্রা হোমওয়ার্ক। হ্যাঁ, যারা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি বলতে চাবে আমি তাদেরকে স্কোপ দিই। ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড এই পর্যন্তই। আশা করি হচ্ছে এখানে যে কয়জন আছে তারা মোটামুটি হচ্ছে আর কখনো এই ভুলটা করবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনডিফাইন্ড এন্ড আনডিটারমাইন্ড। আর এখন আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে একটা tan থিটা, sin থিটা, cos থিটা এগুলো যে পড়ে আসছে এগুলো বলতে কি বোঝায়? এগুলো বলতে বোঝায় একটা রেফারেন্স অ্যাঙ্গেল বা একটা সমকোণের ত্রিভুজের একটা সাপেক্ষ কোণের সাপেক্ষে এই ত্রিভুজের লম্ব, ভূমি, ভূমি অতিভুজ এগুলোর রেশিও। কিন্তু যখন রেফারেন্স অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কিংবা নির্দিষ্ট ডিগ্রি হয়, ইন সাম কেসেস এই ট্রাইগোনোমেট্রিক রেশিওটা আনডিফাইন্ড হয়। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে কেন আনডিফাইন্ড হয়। একটার ক্ষেত্রে ইনটুইশনটা ব্যাখ্যার জন্য আমি অনেক দূর আগাইছি, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে হোমওয়ার্ক, তো চিন্তা ভাবনা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে মুভিং ফরওয়ার্ড। বলেন, কেউ কিছু তো বলতে লম্ব আর চাইছেন? ভূমি তো লম্ব আর ভূমির তো অনুপাত, তো লম্ব আর ভূমির অনুপাতটা হচ্ছে কি মানে ফিক্সড থাকে না, যে কোনোটাই হতে পারে, মানে 90 ডিগ্রি। আমি আর একটু বেটার হচ্ছে এক্সপ্লেনেশন এক্সপেক্ট করতেছি আর কি। যেটা বলতেছেন দ্যাটস নাইস, যে আপনি বলছেন ফিক্স থাকে না, দ্যাট মিন্স এটা আস্তে আস্তে বাড়তেছে, মানে আপনি আসলে ডিটারমাইন করতে পারতেছেন না লম্বটা আসলে কত বড়। কিন্তু
আমি আরেকটু বেটার ইনটুইশন চাচ্ছি আর কি, যে কারণ হচ্ছে ম্যাথমেটিক্স অতিভুজটা হচ্ছে লম্বের উপরে আপতিত হয়ে যাবে যখন এটা 90 ডিগ্রি হবে, তো তখন হচ্ছে আসলে ওটা ডিফাইন করা যাবে না, মানে অতিভুজটা তো তখন অনেক বেশিও হতে পারে যে ওদের ইয়াটা, ওই জন্য। গুড ওয়ান, মানে হচ্ছে আপনি যতটুকু বলছেন ততটুকু ঠিক আছে। হ্যাঁ, তো আমার বাকি যে হোমওয়ার্কটা দেয় তাদের কাছ থেকে আমার এটার সাথে মানে নাম্বার সেন্সটা অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, মানে যে সেন্সটা অ্যাড করছে ট্রাইগোনোমেট্রির জায়গা থেকে সেটা ঠিক আছে, ত্রিকোণমিতি এবং জ্যামিতির জায়গা থেকে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সেন্সটাকে ইনক্লুড করা যায় কিনা আর কি আনডিফাইন্ড এর সাথে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যতটুকু বলছেন ততটুকু আপনার এই একটু আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। a বাই বি এটাকে আমরা লিখি হচ্ছে বি বাই এ। ওকে, এখন এখানে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। নাহিয়ান বলো তো কন্ডিশন কি হবে? আমি যে লিখলাম 1 ডিভাইডেড বাই 1 a বাই b ইজ ইকুয়াল টু b বাই a, আমি বললাম যে এই জিনিসটার জন্য আমাকে একটা সত্য আরোপ করতে হবে। সেই সত্যটা কি? ভাই শর্তটা তো জানি না, এখানে কি হয়েছে ওইটা বুঝতে পারছি। মানে এ বাই বি দিয়ে ভাগ হওয়া মানে হচ্ছে বি বাই এ দিয়ে গুণ করা। কিন্তু তুমি হচ্ছে এই যে অন্তরের সাথে তোমার পরমাণুকুহরের সংযোগ একটু বাড়াইতে হবে, তাইলে হচ্ছে তুমি বুঝতে পারতে যে এখানে দেখো এই এটা কিন্তু 0 হতে পারবে না, এখানে বিটা কিন্তু 0 হতে পারবে না। তাহলে তুমি বলতে পারতা যে এখানে যতক্ষণ পর্যন্ত a ইজ নট ইজ ইকুয়াল টু 0 এবং b ইজ নট ইজ ইকুয়াল টু 0 ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা ঠিক আছে। আচ্ছা, সো এটা তুমি লিখি 1 ডিভাইডেড বাই 2 বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বাই 2। তাহলে এখান থেকে একটা কনক্লুশন হচ্ছে এই যে a বাই বি এটা রেসিপ্রোকাল, এটাকে আমরা বলি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হচ্ছে b বাই a বাই বি এর রেসিপ্রোকাল হচ্ছে b বাই a। আশি বলতো c বাই d এর রেসিপ্রোকাল কি হবে? আশি কি আসো? নাই। নাইম বলতো c বাই d এর রেসিপ্রোকাল? ভাই c বাই d, d বাই c হবে ভাই। d বাই c। যারা ক্লাসে জয়েন করে ঘুমাই টুমাই থাকেন তাদের জন্য কিন্তু হচ্ছে কি বলে এই কাইন্ড অফ এগুলো অ্যালার্মিং, যে সামনে হচ্ছে আপনাকে হুটহাট করে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। আপনি অনেক আগে থেকে জেনে আসবেন সেটা আশা করা হচ্ছে না, শুধু আপনি এখানে মনোযোগ দিয়ে শুনতেছেন এবং আপনার অন্তরের সাথে আপনার পরমাণুকুহরের সম্পর্ক আছে সেটা এনশিওর করবেন। ওকে, এরপর হচ্ছে আরো বেসিক কিছু জিনিসপত্র যেগুলো আমরা আসলে মুখস্থের মতো ছোটবেলায় করতাম, এগুলো আমি আরেকটু মনে করে দিচ্ছি। সেটা কি করতাম যে a বাই বি ইন্টু হচ্ছে b বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিন্স কি 2 বাই 3 ইন্টু 3 বাই 2 ইজ ইকুয়াল টু 1। এখন হচ্ছে নিলয় বলতো এখানে কন্ডিশনটা কি? নিলয় 49 ভাই এটা রেসিপ্রোকাল না? আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন হিয়ার। আমি লিখছি যে a বাই b ইন্টু b বাই a ইজ ইকুয়াল টু 1, কিন্তু আমাকে এখানে একটা সত্য আরোপ করে দিতে হবে। সেই সত্যটা কি? ভাই আমি বুঝতেছি না। তোমার অন্তরের সাথে মনের সংযোগ একটু বাড়াইতে হবে। তুমি যেটা করবা সেটা হচ্ছে ঘড়ির দিকে টানা 5 মিনিট তাকায় থাকবা, তাকায় দেখবা যে সেকেন্ডের কাঁটাটা কি হবে। নলে কোনো কাজ করবা না, ফোনটা দূরে রেখে সেকেন্ডের কাঁটার দিকে তাকায় থাকবা, তাইলে দেখবা তোমার ফোকাস করার ক্যাপাসিটি বাড়ছে। এটা করতে পারো, এটা খুবই ইফেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে 5 মিনিট তাকায় থাকবা সেকেন্ডের দিকে, তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার ফোকাস করার ক্যাপাসিটি বাড়তেছে। এরপর হচ্ছে তাবাসসুম রহমান, আপনি বলেন এখানে কন্ডিশনটা কি? ভাই as long as a is not equal to 0 b is not equal to 0. থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে কিছু বেসিক ব্যাপার স্যাপার আর কি, এগুলো আমরা ছোটবেলায় দেখে আসছি যে 3 বাই 11 আর যদি 4 বাই 11 হয় তাহলে নাহিয়ান বলতো এখানে কোন ফ্র্যাকশনটা বড়? ভাই ডান পাশেরটা। ডান পাশে, মানে 4 বাই 11 হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে কি বিগার নিউমারেটর মানে হচ্ছে বিগার ভ্যালু। অর্থাৎ দুইটা ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর সেম হয় তাদের মধ্যে যেই ফ্র্যাকশনটার হচ্ছে নিউমারেটর বড়
সেই ফ্র্যাকশনটা হচ্ছে বড়। নিলে এখন বলো তো আমি কি বলছি? ভাই যে ফ্র্যাকশনের আপনার নিউমারেটর যদি সমান হয় তাহলে উপরেরটা যদি বড় থাকে আপনার, তাহলে ওই ফ্র্যাকশনটা সবচেয়ে বেশি হবে, ওই ফ্র্যাকশনটার ভ্যালু বেশি হবে। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে বলছি ঘড়ির কাঁটার দিকে 5 মিনিট টানা সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে থাকবে, তাইলে তোমার আস্তে আস্তে মনোযোগ শক্তি বাড়বে। আমি বলছি যে দুইটা ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর সেম হয় তাহলে তাদের মধ্যে যেই ফ্র্যাকশনটার নিউমারেটর বড় সেই ফ্র্যাকশনটা বড় হবে। আচ্ছা, তাহলে এরকম মনোযোগ শক্তি বাড়াইলে তোমার কি ঘটবে? তোমার হচ্ছে পুরো কথাটা শোনার প্র্যাকটিস হবে, আংশিক শোনাটা দূর হবে। বুঝছো? তখন দেখবা তুমি ক্লাসও ভালো করতেছো, স্যারের লেকচারও ভালো নোট করতে পারতেছো, মানুষের সাথে কনভারসেশনে ভালো করতেছো, মানুষের তোমাকে পছন্দ করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে দুইটা ফ্র্যাকশন যদি এরকম হয় কাইন্ড অফ হচ্ছে 12/3 আর একটা হচ্ছে 12/4, নিলই বলাই দুইটার মধ্যে কোন ফ্র্যাকশনটা বড়? ভাই 12/3 বড়। 12/3 বড়। তাহলে এখান থেকে তুমি একটা ইনফারেন্স মেক করো তো। ইনফারেন্স মানে হচ্ছে মেকিং এ ডিসিশন বেসড অন এভিডেন্স। এটা আমি ভাই তোমাদেরকে ডিসিশনটা হবে যে যদি কোনো দুইটা ফ্র্যাকশনের ভিতরে নিউমারেটর যদি সেম হয়, যেটার ডিনোমিনেটর ছোট হবে ওই ফ্র্যাকশনটাই বড় হবে। যেটা হচ্ছে ডিনোমিনেটর হচ্ছে ছোট হবে সেটা বড় হবে। করে তোমার এই যে জাস্ট কি বলে 60 সেকেন্ডের মধ্যে তোমার ইমপ্রুভমেন্ট ঘটছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি আগে যতটুকু মনোযোগ দিতে, আমি তোমাকে এই যে কাইন্ড অফ দুইবার হচ্ছে চাইলাম, তারপর হচ্ছে তোমার মধ্যে চেঞ্জ আসছে। ব্যাপারটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। বুঝছো? মানে তুমি অঙ্ক পারো না, তুমি ক্লাসে মনোযোগ দিতে পারো না, ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। তুমি তোমার মনটাকে নিয়ন্ত্রণ করো, দেখবা তোমার র্যাপিড ডেভেলপমেন্ট। এই সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ মানুষই মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। এখন দেখো কনক্লুশনটা কি ড্র করছে। আচ্ছা, আমি হচ্ছে অন্য একজনকে ধরি, সাদিয়া আফরিন রোশনি। আপনি বলেন তো যে নিলয় কি কনক্লুশন ড্র করছে? আরেকবার কোশ্চেনটা বলা যাবে? এই যে আরেকবার কোশ্চেনটা বলা যাবে, এই কোশ্চেনটা করার অর্থ হচ্ছে আপনার কাছ থেকে যতটুকু মনোযোগ এক্সপেক্ট করা হয়েছে ততটুকু মনোযোগ আপনার নাই। না, কোশ্চেনটা হচ্ছে, নিউমারেটর ডিনোমিনেটরের ব্যাপারটা আমি বুঝছি তো, মানে কি জানতে চাইছেন আমি সেটা জিজ্ঞেস করছি। আমি জানতে চাইছি যে নিলয় যে হচ্ছে কনক্লুশনটা ড্র করছে সেই কনক্লুশনটা আপনি বলেন, কি কনক্লুশন ড্র করছে, সে কি বলছে? মানে এই দুইটার ইকুয়েশনে, এই সরি দুইটা এই দুইটা ইকুয়েশন ভ্যালু থেকে এখান থেকে নিলয় বলছে যে এই ফ্র্যাকশনটা হচ্ছে বড়, এই ফ্র্যাকশনটা হচ্ছে ছোট। হচ্ছে নিউমারেটর দুইটার সেম, আর হচ্ছে ডিনোমিনেটর এখানে 3টা হচ্ছে ছোট, তাই এখানে হচ্ছে 12/3 এটা বড়। আচ্ছা, তো আমি আপনার কথাটা হচ্ছে রিভার্স করে বলতেছি যে দুইটা যদি নিউমারেটর সেম হয় তাহলে যদি বিগার হচ্ছে ডিনোমিনেটর মানে হচ্ছে স্মল ভ্যালু, ঠিক আছে না? এটা ডিনোমিনেটরটা হচ্ছে বড় বিধায় এটা হচ্ছে এটার চাইতে ছোট, এটার চাইতে এটা ছোট, ঠিক আছে? স্মল ভ্যালু। তো যাদের ক্ষেত্রে এরকম মনোযোগের সমস্যা আছে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মনোযোগ শক্তিটা বাড়ানোর জন্য মাঝে মধ্যে ফোন টোন দূরে রেখা, এরকম ঘড়ির কাঁটার দিকে। যাদের বেশি সমস্যা তারা 10 মিনিট তাকায় থাকবেন সেকেন্ডের কাঁটার দিকে, যাদের অল্প সমস্যা তারা ডেইলি রুটিন করে 5 মিনিট তাকায় থাকবেন। দেখবেন আস্তে আস্তে বোরিং কাজের জন্য মনোযোগ পাচ্ছে। পড়াশোনাটা কেউ একজন দেখতেছিলাম মেসেজ দেওয়ার পরে কইতেছে কি যে হচ্ছে, ওই যে কেউ একজন বললো যে ক্লাস হবে না আজকে, তারপর সে বলতেছে যে মানে কষ্ট লাগা শুরু হয়েছে আর কি, যাওয়ার সঙ্গে ক্লাস হবে। ব্যাপারটা হচ্ছে কি আপনার ভালো কাজ যেটা বা হচ্ছে যেসব জিনিসে আপনার জন্য ডেভেলপমেন্ট হবে এইসব জিনিস ভালো লাগবে না। ভালো লাগবে কোন কাজ, যে কাজ হচ্ছে কম্পারেটিভলি খুব একটা কাজের না আর কি, নিউজ ফিড দেখা কিংবা আজাইরা কাজ করা। এখন আপনি এই ধরনের কাজের জন্য নিজের মাইন্ডটাকে প্রিপেয়ার করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের মনটা খুবই অস্থির, এই জন্য মনটাকে স্থির করা দরকার। কয়েকজন এখানে আছে যাদেরকে হচ্ছে আমি হচ্ছে এরকম মাঝে মধ্যে ধরবো এবং হচ্ছে এরকম ফিডব্যাক দিব। আচ্ছা, এখন হচ্ছে র্যাপিড টেস্ট, সবাই হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হন, আমি এখন বলবো। হ্যাঁ, আর যদি হচ্ছে স্মলার ডিনোমিনেটর হয় তাহলে হচ্ছে বিগার ভ্যালু আর কি। হ্যাঁ, বা উল্টা রিভার্স যেটা সবাই বলছে, আমি তো অপোজিট জিনিসটা বলছি। 12/31 এটা হচ্ছে 13/31।
তাবাসসুম রহমান, আপনি বলেন তো এই দুটার মধ্যে সম্পর্ক কি হবে? গ্রেটার দ্যান চিহ্ন দিব এখানে না লেস দ্যান চিহ্ন দিব? 12/31 আর 13/31। যাকে কোয়েশ্চেন করা হবে সাথে সাথে মাইক্রোফোনটা অন করুন। লেস দেন। লেস দ্যান কেন? ভাই এই দুইটার হচ্ছে ডিনোমিনেটর সেম, তাই হচ্ছে যেইটার নিউমারেটর বড় ওটার ভ্যালু বেশি হবে। ঠিক আছে, আজকের দিন আমি খুব একটা ম্যাথ ফোকাস করতেছি না, কারণ এই ম্যাথগুলো খুবই ইজি। আপনি যদি কথাগুলো বুঝে থাকেন কোনো ম্যাথে আপনার সমস্যা হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে 15/18। থ্যাংক ইউ। 18, এরপর হচ্ছে 15/19। রাতমি বলো তো এই দুটার মধ্যে কোনটা সম্পর্কটা কি হবে? আচ্ছা, এটা হলো কি নিউমারেটর সেম আর ডিনোমিনেটর হলো কি যেটা বড় সেটা স্মল ভ্যালু হবে, তাহলে এটা হলো কি গ্রেটার দেন হবে। থ্যাংক ইউ, গুড। এরপর হচ্ছে 27/50 and 27/49। শ্রাবণী ঘোষ আপু বলেন তো এদের মধ্যে সম্পর্ক কি হবে? 27/49 বড় হবে, মানে লেস দ্যান, মানে লেস দ্যান চিহ্ন। থ্যাংক ইউ, ভালো, আপনাদের মনোযোগ শক্তি ধীরে ধীরে বাড়তেছে, এটা প্রশংসনীয়। এই ক্লাসে না সব জায়গায় এটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, আপনার একাডেমিক লাইফ, কনসেন্ট্রেশন ইজ এভরিথিং। হ্যাঁ, আপনার যদি কনসেন্ট্রেশন না থাকে তখন মানুষের সাথে আপনি ইন্টারাকশন করতেও সমস্যা, কিছু শিখতেও সমস্যা। আচ্ছা, আর একটা কনক্লুশন হচ্ছে এরকম যে আপনি যদি হচ্ছে ডিনোমিনেটর এবং নিউমারেটরের সাথে হচ্ছে একটা নাম্বারকে যোগ করেন, সেটা আস্তে আস্তে হচ্ছে একের দিকে অগ্রসর হবে। কথা বলতে কি বোঝাচ্ছে, ধরেন 2/7, এটার সাথে যদি আপনি 10 যোগ করেন পাবেন কত? 12/70। সো এটার চাইতে এটা হচ্ছে ক্লোজার টু 1, মানে এটা একের যতটুকু কাছে এটা তার আরো বেশি কাছে। এখন যদি আরো যোগ করেন, ধরেন 1000 যোগ করলেন, তখন আপনি পাবেন হচ্ছে 1012 আর হচ্ছে 1017। এটা হচ্ছে যতটুকু একের কাছে এটা আরো বেশি একের কাছে। এটাকে গুছিয়ে বলা যায় এরকম যে আপনার কি বলা যায় এটাকে, ইনক্রিজ নিউমারেটর এন্ড হচ্ছে ডিনোমিনেটর বাই সেম অ্যামাউন্ট, মানে হচ্ছে এটা থেকে কি হবে, ফ্র্যাকশন অ্যাপ্রোচেস টু 1। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে অপারেশনস। আমরা ছোটবেলায় যে অপারেশনস করে আসছি, এক লাইনে কিভাবে বলবো একটু বলুন। সেটা বলা যায় যে ইনক্রিজ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই সেম অ্যামাউন্ট লিডস আর হচ্ছে কি করে ফ্র্যাকশন অ্যাপ্রোচেস টু 1। মানে হচ্ছে আমরা যদি হচ্ছে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সমপরিমাণ বাড়াই বা একই নাম্বার নিউমারেটর এবং ডিনোমিনেটরের সাথে যোগ করি, তাহলে ফ্র্যাকশনটা একের দিকে অগ্রসর হবে। বুঝা গেছে না? নাই ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে অপারেশনস। অপারেশনস হচ্ছে আমরা ছোটবেলায় করে আসছি, এখন হচ্ছে আমি আর একটু ভেঙে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। ধরেন এরকম 1/3 প্লাস হচ্ছে 1/6। আমরা কি করতাম ছোটবেলায়? লসাগু গসাগু করতাম, তাই না? তবে এর আগে আমি আপনাদেরকে কোয়েশ্চেন করতে হবে। বলেন তো কেউ একজন লসাগু কি? লসাগু গসাগু যেহেতু করতে হবে ভাই, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি? গুণিতক ভাই গণিতক আর গুণনীয়ক একটু কনফিউশন আছে। তাহলে তো মুখস্থ রাখছো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন এতটুকু পড়ছি আর কি। এতটুকু পড়ছো, এই যে তোমার কি জানি বলে না, শিক্ষা হয় নাই, পড়া হয়েছে। এই জন্য আমি যে স্যারের উক্তিটা বলছিলাম, জহর স্যারের, পড়িলে জ্ঞান, অনুশীলনে বিদ্যা, উপলব্ধিতে শিক্ষা। এখন কেউ একজন আমাদেরকে বুঝাবেন সবাইকে যে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্য। কে বুঝাবেন? প্রোঅ্যাক্টিভলি কে বুঝাবেন বলেন? স্যার ভাই আমি বুঝাবো। অবশ্যই, গো অ্যাহেড।
ভাই হচ্ছে গুণিতক মানে বোঝায় হচ্ছে যে আমরা ওই সংখ্যাকে মানে হচ্ছে যে যেই সংখ্যার গুণিতক বের করব ওই সংখ্যাকে আমরা যতভাবে গুণ দিয়ে যে ভ্যালুটা পাবো আর কি ওই ভ্যালুটাকে বলা হয় গুণিতক। যেমন আমরা লসাগু বের করি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেক্ষেত্রে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, তাহলে এখানে 3 এবং 6 এর সব থেকে ছোট গুণিতক মানে হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে যে 3 এর সাথে কোনো ভ্যালু গুণ করলে পাওয়া যাবে এবং 6 এর সাথে কোনো ভ্যালু গুণ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে, যে ছোট সংখ্যাটা ওটাকে বলবো আমরা তার লসাগু। আচ্ছা, তুমি যে পর্যন্ত বলছো ওই পর্যন্ত আমি তোমাকে একটু থামাই, বাকিদের জন্য একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। সে হচ্ছে আমাদেরকে বলার চেষ্টা করতেছে যে গুণিতক মানে হচ্ছে এরকম যে আমি 3 এর সাথে 1 2 3 মানে স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করে করে যে সংখ্যাগুলো পাচ্ছি, মানে হচ্ছে কত কত পাচ্ছ বলো তো? ভাই 3 পাবো, তারপরে 6 9 পাবা, তারপর 12 পাবা। এরপর সে বলছে যে আরেকটা সংখ্যা নিলাম আমরা 4। ওকিবুর রহমান হচ্ছে আমাদেরকে বলছে এরপর 4 8, এরপর পাবো হচ্ছে কত 12, তারপর হচ্ছে 16। সে বলছে আমাদেরকে কি লঘিষ্ঠ সাধারণ, তার মানে বললো যে প্রথমে আমরা সাধারণ খুঁজে বের করবো, দুইটার মধ্যে কমন জিনিস কি 12, আরো কমন থাকতে পারে সামনে গেলে, কিন্তু আমি আপাতত যাচ্ছি না, সামনে গেলে আরো সাধারণ হতে পাবো। এবার বললাম যেগুলো সাধারণ তাদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 12, কারণ আমরা দেখছি যে আমরা ছোট দিক থেকে অগ্রসর হয়েছি, সামনে গেলে হয়তো আরো পাবো। ফর ইনস্ট্যান্স হচ্ছে সামনে আমরা 24 পাবো, এখানে 24, এরপর হচ্ছে এখানে আমরা আবার 24 পাবো, তার মানে 24 হচ্ছে আমাদের সাধারণ গুণিতক, কিন্তু 24 কিন্তু লঘিষ্ঠ না, লিস্ট না, তাহলে সবচেয়ে ছোট কোনটা 12, এর জন্য আমরা এটা বলি এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, তাহলে আমরা যখন সামনের চ্যাপ্টারগুলোতে মানে পড়াশোনা করবো তখন আমি ডিরেক্টলি এলসিএম বলবো, এভাবে লসাগু গসাগু আর বলবো না। লিস্ট কমন মাল্টিপল, প্রথমে আমি দেখাইলাম হোয়াট ইজ মাল্টিপল বা হচ্ছে বাংলা যেটাকে আমরা পড়ে আসছি গুণিতক, এরপর আমি বললাম হোয়াট ইজ কমন মাল্টিপল, এরপর আমি বললাম হোয়াট ইজ লিস্ট কমন মাল্টিপল। এটা তো একটা উপায়, আমরা এইভাবে লসাগু করছি। আর আরেকটা উপায় আমরা ছোটবেলায় করতাম, কিরকম করতাম, এরকম 3 আর 4 এভাবে করতাম, এরকম যে না এরা হচ্ছে সহমৌলিক, এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তখন এরকম গুণ করে দিতাম। কিন্তু অন্য কোনটা যদি হতো লাইক 6 and 12, তখন আমরা এরকম করে শিখছিলাম, এরকম 2 3 পেলাম, এখানে 6 পেলাম, আবার হচ্ছে 3 দিব, 1 পেলাম, 2 পেলাম, তখন এরকম করে গুণ করতাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা হচ্ছে এদের লসাগু বা এলসিএম। এবং আরো একটা উপায় ছিল, এটা আমরা অবশ্যই স্কুল লাইফে শিখি নাই, সেটা হচ্ছে এদেরকে সাধারণ হচ্ছে কাইন্ড অফ কি বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কি, তবে এটা আমরা আজকে দেখবো না। তো আমার যতটুকু আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল সেটা আর কি মোটামুটি হয়েছে, যে লসাগু বলতে কি বুঝি। তাহলে এখন হচ্ছে রিজু আফনান, আপনি বলেন যে হচ্ছে গসাগু কি? আচ্ছা, এখানে কেউ আছেন যে আপনার লসাগু বা এলসিএম নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যান্ড রেজ করুন। আপনাকে আমি যদি যে কোনো ছোট সংখ্যা দিয়ে, বড় সংখ্যা দিয়ে একটু টাইম লাগবে, ছোট সংখ্যা দিয়ে বলি যে হচ্ছে এটা লসাগু বের করেন, পারবেন না এমন কেউ আছেন? নাই, থ্যাংক ইউ। এখন রিজু আফনান আপু, আপনি বলেন যে হচ্ছে গসাগু কি? হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে গিয়ে যখন আমি ভাগ করব, মানে যে সংখ্যাগুলোর গসাগু বের করবো সংখ্যাগুলোকে ভাগ করব, তো তখন হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। আর হলো কি ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সংখ্যা হবে আর কি। আচ্ছা, আমাকে যেটা উনি বোঝানোর চেষ্টা করতেছে, প্রথম হচ্ছে আমি অন্য দুইটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা তাড়াতাড়ি বুঝতে পারবো না। ধরেন হচ্ছে 12 আর হচ্ছে, আচ্ছা 9 আর 12 বলি, 9 আর হচ্ছে 12। তো উনি যেটা বললো যে আমরা হচ্ছে সংখ্যাগুলা খুঁজে দেখবো যেগুলা দিয়ে হচ্ছে নিঃশেষে বিভাজ্য, হচ্ছে হ্যাঁ নিঃশেষে বিভাজ্য হচ্ছে কত কত দিয়ে, 1 3, এরপর আপনি বলেন, রিজু আপনি বলেন এরপর। ভাই 1 আর 3 দিয়ে হচ্ছে এটা নিঃশেষে বিভাজ্য হবে। আর এখানে হচ্ছে আবার 12 ক্ষেত্রে আসি, 1
আর হচ্ছে 4 আচ্ছা 9 ওখানে থাকবে। হ্যাঁ, আর হলো কি এখানে হচ্ছে 1 3 4 6 আর হলো কি 1 3 তারপর 4 6 12 4 6 12। তাহলে এদের মধ্যে আমি সেকেন্ড তিনটা স্টেপ কি হচ্ছে আমার বড়। কাজ হচ্ছে কমন বের করা, তাই না? কমন বের করা। তো এখানে দেখতেছি 3 ছাড়া আর কোনো কমন নাই, আছে কি? নাই। এবং হচ্ছে এটাই সবচেয়ে বড়, এই জন্য আমরা বলতেছি এটাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো ইংলিশে আমরা বলি হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এবং এগুলাকে বলা হয় ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? যেই আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি বা সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য, সেটাকে আমরা বলতেছি ফ্যাক্টর। এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা শিখি। এখানে কেউ আছেন যে আপনাদেরকে এইভাবে আমি যদি হচ্ছে গসাগু বের করতে দিই বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে দিই, বের করতে পারবেন না? বা কেউ আছেন যে লসাগু গসাগু বলতে কি বুঝি এটা বুঝেন নাই? কেউ আর হচ্ছে যাতে নিলয়ের মতো আনসার দিতে হয় এটা বলতেছে না। সবাই আমাদের একই দোষ, আমরা কনফিউশনে ভুলে যাই যে লসাগু কি গসাগু কি। আমি কিছু কিছু মানুষকে মাঝে মধ্যে অ্যাড্রেস করে বলি, কারণ হচ্ছে কি তাদের জায়গা থেকে কিছু ডেভেলপমেন্টের স্কোপ আছে। এর মানে কিন্তু এই না যে আমি আপনাকে কাইন্ড অফ হচ্ছে পচাইতেছি, আপনাকে বেশি ধরতেছি। এর মানে হচ্ছে এই যে আমি আপনার ডেভেলপমেন্ট নিয়ে ফোকাস, হ্যাঁ, এবং এটা খুবই কমই হবে যে আপনাকে কেউ এরকম ধরে ধরে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা দেখাই দিবে। সব জায়গায় যেতে হবে যে বেশিরভাগ জায়গায় আর কি আপনাকে খালি বলে যাচ্ছে, আর কোনো আসলে ব্যাপার স্যাপার নাই। আচ্ছা, আমাদের মূল জায়গাটাতে আমরা আবার ফিরে যাই, যেখান থেকে আমরা এই লসাগু গসাগুতে গেছিলাম, 1/3 আর হচ্ছে 1/6। তো এটা থেকে আমরা কি করি, ছোটবেলায় এরকম লসাগু করছিলাম, কিন্তু আমরা যেটা করব এখানে প্রথমে এই দুইটা ফ্র্যাকশনের ক্ষেত্রে এই ডিনোমিনেটরটা সেম করব। তাহলে দেখি যে এটার ক্ষেত্রে ডিনোমিনেটর সেম করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 3 গুণন 2 প্লাস হচ্ছে 1/6। এখান থেকে আমরা পাবো হচ্ছে 2/6 প্লাস হচ্ছে 1/6। এন্ড এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে 6 and 2 plus 1 is equal to হচ্ছে 3/6, মানে হচ্ছে হাফ। এটা আমরা ছোটবেলায় এমনিতে করে ফেলতাম, চিন্তা করতাম 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, তাহলে এরপর 6 কে হচ্ছে 3 দিয়ে ভাগ করতাম, ভাগ করে পাইতাম 2 বলে দিতাম। এরপর যেটা ভাগফল পাইতাম সেটার সাথে এটাকে গুণ করতাম, 2 একে 2 তাহলে 2 হলো। এরপর 6 দিয়ে আবার 6 কে ভাগ করতাম, 6 একে 6 1 পেলাম, 1 এর সাথে আবার 1 গুণ করতাম, যোগ 1 is equal to 3/6। কিন্তু এখন আমি আরো ফান্ডামেন্টাল জায়গা থেকে দেখাইলাম আর কি। দেখেন দুইটা ফ্র্যাকশনের ক্ষেত্রে আমি ডিনোমিনেটরকে সেম বানাচ্ছি, বানায় তারপর হচ্ছে এটাকে সিম্পলিফাই করতেছি। এটা ক্লাস 5 এর অঙ্ক। হ্যাঁ, আমি গতকালকে হচ্ছে আমার কাজিনকে দেখাচ্ছিলাম আর কি, এই ফ্র্যাকশনের চ্যাপ্টারটা। সুতরাং হচ্ছে 5 এর চ্যাপ্টার এই হচ্ছে, মানে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস 5 এর চ্যাপ্টার। হ্যাঁ, সুতরাং এটা আসলে কোনো ম্যাথই আপনাদের ভুল করা উচিত না। বিয়োগের ক্ষেত্রে একই জিনিস, ধরেন 3/4 মাইনাস হচ্ছে 7/10। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের মধ্যে থেকে আমি কাউকে ধরি, এই ধরার কথা বললে মানুষ আতঙ্কে থাকে। আচ্ছা, রিদওয়ান বলো, রিদওয়ান সত্তর, এটা কি করবো? জি ভাই, মানে এটা কি ভাই আপনি যেভাবে করছেন যে উভয় পক্ষ গুণ করে এভাবে করবো নাকি? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি দুইটা ফ্র্যাকশনেরই ডিনোমিনেটরকে একই বানাবা। এখন বলো এই প্রথম ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটর সেম বানানোর জন্য কি করব? আচ্ছা ভাই, প্রথম ফ্র্যাকশনকে লব বা হরকে ভাই 5 দিয়ে গুণ দিব। গুড, 3 into 5। আর সেকেন্ড ফ্র্যাকশনকে ভাই লব বা হরকে 2 দিয়ে গুণ দিব। সো আলটিমেটলি যেটা পাবো 3 5 15 বাই হচ্ছে 20 বিয়োগ হচ্ছে 14 বাই হচ্ছে 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 20, আর উপরে হচ্ছে 15 থেকে 14 গেলে 1। আমাদের বেসিক জিনিসপত্র মোটামুটি শেষই, আর কিছু কি বাকি আছে কিনা আরো দুই একটা জিনিস দেখাই দিই। আমার কাছে মনে হয়েছে আর কি যে এই চ্যাপ্টারের ম্যাথ গুলোর ক্ষেত্রে তেমন ম্যাথ নাই যেটা পারবেন না আপনারা, এই জন্য আমি একটু বেশি থিওরিতে ফোকাস করতেছি। কারণ আমাদের মধ্যে কয়েকজন একটু আছে যে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তো তাদের কথা মাথায় রেখে আমি আজকের দিনের জন্য একটু থিওরিতে বেশি ফোকাস করছি।
তো আমি আশা করি যারা নিজেদেরকে পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠী মনে করতেছি তারা হচ্ছে একটু এক্সট্রা সময় দিব, শুইতে চলতে ফিরতে নানা জায়গায় বসে বসে হচ্ছে গণিত নিয়ে চিন্তা করব, হ্যাঁ, এবং হচ্ছে আজাইরা চিন্তা ভাবনা বাদ দিব এবং হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকবো। কারণ হচ্ছে যেটা প্রবলেম হয় আর কি, গণিত শিখতে গেলে আপনার ব্রেইনটা ফ্রেশ থাকতে হয়। তো সমস্যা যেটা হয়েছে আর কি আমাদের দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে ছেলেপেলের মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ঢোকা শুরু করে, কারণ ব্রেইনও আস্তে আস্তে মানে ডিটিরিওরেশন হয় আর কি। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে তারা সমস্যাটা আস্তে আস্তে দূর করার চেষ্টা করে, মানে নেগেটিভ আজাইরা চিন্তা ভাবনার কারণে যাদের ব্রেইনটা একটু স্লো ফাংশন করে। আমি আগে প্রথমেই বলে নিছি, আওয়ার ব্রেইন ইজ ইলাস্টিক, ইউ জাস্ট নিড টু প্র্যাকটিস টু হচ্ছে মেক ইট মোর পাওয়ারফুল। আচ্ছা 5/7, তো এটা সিম্পল জিনিসপত্র আমরা কি করতাম, 3 5 × 10, এটা হচ্ছে 3 × 7 = 21। এবার ধরো একটা মিক্সড নিউমেরাল থাকে কাইন্ড অফ এরকম যে ইনটু হচ্ছে, এটা ধরেন হচ্ছে আমি দিলাম 1 সমস্ত হচ্ছে 3/4, এটাকে লেখা যায়, আচ্ছা কাউকে ধরি আমি, আদিবা বলো তো প্রথমটা হচ্ছে কি হবে, মানে এটাকে এই মিক্সড নিউমেরালটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন করলে কি হবে? 7/2। গুড, 7/2। পরেরটা কি হবে? 4। গুড, তাহলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে 7 × 7 = 49 ডিভাইডেড বাই হচ্ছে 8। এখন হচ্ছে 49/8। 49/8। এখন হচ্ছে রাইয়ান রহমান রাবি, আপনি বলেন যে এটাকে মিক্সড নিউমেরাল করলে কি হবে? জি ভাইয়া, এটাকে বলছি। বলেন এটাকে মিক্সড নাম্বার করলে কি হবে? 6 এই whole ইমপ্রপার 1/8. ফ্র্যাকশনটাকে 6 whole 1/8. গুড, ও নাইস। আচ্ছা আচ্ছা, আর মনে হয় থিওরি দেখানোর দরকার নাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন হচ্ছে মানে ডিভাইড যখন করা হয় তখন হচ্ছে এটা রেসিপ্রোকাল হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। কাইন্ড অফ হচ্ছে এরকম যে 1/4 ডিভাইডেড বাই হচ্ছে 3/2 2/3, তো এটা হচ্ছে 1/4 ইনটু হচ্ছে রেসিপ্রোকাল হয়ে যায় মানে হচ্ছে 3/2, তো আলটিমেটলি যেটা হচ্ছে 3/8। মোটামুটি এতটুকুই থিওরি ছিল। আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আরো কিছু জিনিস আছে, আমি একটু দ্রুত বলে যাই, হ্যাঁ, আমার মনে হয় যে থিওরি গুলো বাদ দেওয়া উচিত হবে না। তাইলে আপনারা যেটা করতে হবে যে আজকের দিনের জন্য পুরো চ্যাপ্টারের ম্যাথটা সবাই করতে হবে, এবং হচ্ছে এখানে কেউ নাই যারা হচ্ছে এই ফ্র্যাকশন এন্ড ডেসিমাল চ্যাপ্টারের অঙ্ক পারবেন না। পরে আপনারা হচ্ছে নিজেরা কাইন্ড অফ কি করতে পারেন, অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার নাই, কিন্তু মানে নিজ দায়িত্বে আর কি এটা করবেন। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাইতে পারেন আর কি, যে হচ্ছে আমার এই জায়গায়, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আর কি মেসেজ দিয়েন যে আমার এই ম্যাথের অঙ্ক নাম্বারে সমস্যা হয়েছে, তখন আমি সময় পাইলে নেক্সট ক্লাসে এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করবো। আমি দ্রুত যাচ্ছি, দেখেন এই যে এ বি সি ডিভাইড এরপর হচ্ছে ডি ই এফ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ বাই ডি ইন্টু হচ্ছে বি বাই ই ইন্টু হচ্ছে ডি ই এফ, হ্যাঁ এটা ই, এরপর হচ্ছে সি বাই এফ। আমি এক্সাম্পল লিখে দেখাচ্ছি না, এটা এমনিতেই বুঝে যায়। আর হচ্ছে কনফিউশন হলে পরে হচ্ছে নিজে একটা নাম্বার দিয়ে চেক করবো, কাইন্ড অফ 6 × 15 × 24, নিজে একটা নাম্বার দেন 6 × 3 × 4, এরকম করে লিখে এটাকে আপনি এরকম সেপারেট করতে পারেন। এবং এটা আমরা হচ্ছে অনেক সময় যখন একটা কাইন্ড অফ ইকুয়েশন সলভ করি তখন ইউজ করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকে আমি দেখি এরকম ভুল করে যে a বাই b বাই c ডিভাইডেড বাই হচ্ছে d প্লাস a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই d প্লাস e প্লাস f ইজ নট ইকুয়াল টু হচ্ছে a বাই d প্লাস b বাই e প্লাস c বাই f। একটা এক্সাম্পল বললে যে 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3, দেখেন আপনি এটাকে ভেঙে ভেঙে লিখেন 1/1 প্লাস 2/2 প্লাস 3/3, কি হবে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, কিন্তু এই পাশে কি 6/6 ইজ ইকুয়াল টু 1, এই পাশে 1 আসবে, এই পাশে আসবে 3, যদি আপনি এই যে এটা ইকুয়াল টু করে করেন। তো এটা একটা মাথায় রাখতে হবে যে আসলে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই d প্লাস e প্লাস f ইজ নট ইকুয়াল টু a বাই d প্লাস b বাই e প্লাস c বাই f। এরপর হচ্ছে
এরপর হচ্ছে এরকম যে a প্লাস বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে a বাই সি প্লাস বি বাই সি। এরপর নেগেটিভের ক্ষেত্রে একই জিনিস, আমি প্লাস মাইনাস দিয়ে দিই, প্লাস মাইনাস। আবার হচ্ছে এরকম যদি হয় যে a প্লাস বি ডিভাইডেড বাই, এগুলো হচ্ছে পরে ক্লাস শেষে নিজে একটু এক্সাম্পল দিয়ে চেক করে দেখবেন, তাহলে ব্রেইনের মধ্যে স্থায়ীভাবে ঢুকে যাবে। ইজ ইকুয়াল টু হচ্ছে a ডিভাইডেড বাই সি প্লাস ডি প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস ডি। এরপর হচ্ছে আরেকটা জিনিস, যেমন a বাই বি ইন্টু বি ইজ ইকুয়াল টু a। আর আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে দেখবেন 5 পয়েন্টে যখন সলভ করবেন তখন দেখবেন কিছু কিছু ওয়ার্ড প্রবলেম আছে ফ্র্যাকশন দিয়ে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়ার্ড প্রবলেম গুলোতে যখন অফ শব্দটা ব্যবহার করতেছে এটা মানে বোঝায় মাল্টিপ্লিকেশন। ওয়ার্ড মানে ফ্র্যাকশনের ওয়ার্ড প্রবলেম গুলোতে আমাদের অফ শব্দটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। ধরেন আমি যদি একটু বলি অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে ফ্র্যাকশনের প্রবলেমের জন্য আর কি অফ বলতে বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন। ধরেন আমি যদি বলি আমাদের জাহাঙ্গীরনগরে হচ্ছে ধরেন 12,000 এখন স্টুডেন্ট আছে ধরে নিলাম ফর ইনস্ট্যান্স। হ্যাঁ, এর মধ্যে বললাম যে মধ্যে হচ্ছে 1/3 হচ্ছে ক্রিকেট খেলা দেখে। তো আপনি এই যে আপনি তখন বলবেন কি 1/3 অফ হচ্ছে টোটাল স্টুডেন্টস ওয়াচ হচ্ছে ক্রিকেট, তখন আপনি এই যে অফের জায়গায় ইনটু 12,000 লিখছেন। তো 1 ঘন্টা 27 মিনিট হয়ে গেছে। আপনারা কি বলেন, আমি কি এই চ্যাপ্টারের ম্যাথ কিছু করে দিব নাকি হচ্ছে আমরা এই 1.5 ঘন্টার মধ্যে ক্লাস লিমিট করার চেষ্টা করি? আপনাদের পরামর্শ কি? কতজনের আচ্ছা দুইটা জিনিস, এক হচ্ছে যে আমাদের থিওরি ডান, আপনারা হচ্ছে সবাই বাসায় এই চ্যাপ্টারের সব ম্যাথ নিজে করবেন এবং যদি প্রবলেম হয় মেসেঞ্জার গ্রুপে হচ্ছে জানাবেন আমাদের এই কোশ্চেনের সমস্যা হয়েছে, ক্লারিফিকেশন দরকার। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপে না করে সবচেয়ে ভালো একটা মানে প্রবলেমটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করেন, কেউ না কেউ এক্সপ্লেন করে দিবে। আর একটা অপশন আছে আমি কিছু অঙ্ক করে দিতে পারি আর কি। প্রথম প্রস্তাবের পক্ষে কয়জন আছেন তারা হাত তুলুন। আচ্ছা, জন, বাকি 21 জন। আচ্ছা, বাকি হচ্ছে 21 মানে 22 জন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, বাকি 21 জন হচ্ছে আছে ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি সহ তো হচ্ছে 43 জন, এখন সবার পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্তই লিমিট করি এবং হচ্ছে আপনারা যেটা করবেন পুরো চ্যাপ্টার হচ্ছে ম্যাথগুলা করবেন এবং আমি হচ্ছে চেক করছি আর কি মোটামুটি আমার মনে হয় না আপনাদের কোনো কোশ্চেনের সমস্যা হবে। সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেন, আর যদি এক্সপ্লেনেশন দরকার হয় আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এক্সপ্লেন করব। এখন বলেন কারো কোনো কোশ্চেন, কোনো ক্লারিফিকেশন? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলেন। ভাইয়া AW এর অ্যাসাইনমেন্টটা কিভাবে করব আমি বুঝতে পারিনি, আমি মনে হয় ক্লাসে ওই অংশটুকু স্কিপ করেছিলাম আগের ক্লাসে। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে দেখবেন আমরা ইস্যু পুল এবং আর্গুমেন্ট পুল, ইটিএস এর ওয়েবসাইটে এরকম ইস্যু পুল আর্গুমেন্ট পুল আছে, এটা হচ্ছে আমরা শেয়ার করছি। সাজিদ ভাই একবার শেয়ার করছে, আমি একবার শেয়ার করছি, অথবা আপনি গুগল করলেই পাবেন ইটিএস ইস্যু পুল, ইটিএস আর্গুমেন্ট পুল। তারপর কি করবেন, তারপর হচ্ছে আপনি ওইখান থেকে ধরেন যেদিন আপনি একটা ইস্যু পুল একটা আর্গুমেন্ট পুলের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাচ্ছেন, সে একটা ইস্যু পুল একটা আর্গুমেন্ট পুল আপনার হচ্ছে ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন কোয়েশ্চেনটা আর কি। তারপর হচ্ছে কোয়েশ্চেনের নিচে আনসারটা লিখবেন, লিখে হচ্ছে সেই ওয়ার্ড ফাইলটা আপনি আমাদের অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। বুঝতে পারছেন রাবি? ভোকাবুলারি জি ভাইয়া বুঝতে পেরেছি। জি জি বলেন সাবিয়া। ভোকাবুলারি 100টার মধ্যে মানে এই ওয়ার্ড গুলা কোথা থেকে নিব, মানে ভোকাবুলারি 100টা?
ভোকাবুলারি গুলো হচ্ছে এই যে ম্যাগুসের যে লিস্ট, যদি হচ্ছে আপনি ম্যাগুসের অ্যাপ থেকে কিছুটা পাজল হয়ে যান, সিরিয়াল ঠিক করতে না পারেন, তাহলে এটা বই আকারে করা আছে, কোথায় পাবেন আমাদের ড্রাইভে গিয়ে একটু খুঁজবেন। আর আমি নিজে চেষ্টা করবো আর কি এটা একটু আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তবে আপাতত আপনি ওই যে অ্যাপ থেকেই করতে পারেন আর কি। অ্যাপে তো 50টা করে আছে, হয়তো কাইন্ড অফ কিছু কিছু করে রিপিট হয়ে বারবার আসতে চাই, এটা একটু সিরিয়াল মেনটেন করা ডিফিকাল্ট। এই জন্য আমি চেষ্টা করবো ওই বইটা খুঁজে আপনাদেরকে প্রোভাইড করার জন্য, যেখানে মানে এরকম সিরিয়ালি 1000টা শব্দ দেয়া আছে। ভোকাবুলারি হচ্ছে জেমি দেখবেন একটা ইয়া করে দিছে, আপনার ডেট করে দিছে, ওই ডেট অনুযায়ী এরকম করে হচ্ছে আপনার সাবমিট করতে হবে। ওরা আবার আপনার ওই হোম টাস্ক বা হচ্ছে টাস্ক আকারে গুগল ক্লাস দিবে, গুগল ডকে করতে হবে না এটা। আচ্ছা, আমরা মানে প্রাথমিকভাবে গুগল ডকে করার কথা বলছিলাম, কিন্তু হচ্ছে গুগল ডকে করতে গেলে আসলে যেটা হচ্ছে আর কি যে একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে, এবং আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্টি ফেস করতে হবে, আবার ক্লাবকে শেয়ার করা, মানে ক্লাবের জিমেইলকে অ্যাক্সেস দেওয়া। এই জন্য আমরা পরবর্তীতে ওয়ার্ড ফাইলে সাবমিট করার সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা হচ্ছে ওয়ার্ড ফাইলেই সাবমিট করবেন। এরপর কোনো কোয়েশ্চেন? ভাই ভোকাবুলারি ওই 100টা কি হচ্ছে আমরা ওয়ার্ডে করে হচ্ছে ওটা লিখে দিতে পারবো ইয়ে করে ফাইলটা, নাকি হাতে লিখে হচ্ছে দেন করতে হবে? হাতে লিখতে পারলে ভালো, মানে আমাদের প্রাথমিকভাবে প্রস্তাবনা হচ্ছে হাতে লিখেন। তবে যদি মনে করেন আমি হাতে লিখে একদমই অভ্যস্ত না, তখন টাইপ করতে পারেন। তবে কারণ আমরা মানে এটাতে বিলিভ করি যে আপনি হাতে লিখলে আপনার ম্যাক্সিমাম মাসলস হচ্ছে ইনভলভ হচ্ছে জিনিসটাতে, ব্রেইনে বেশি রিটেইন করবে। যদি মনে করেন না আমি একদম হাতে লিখি না, টাইপ করে অভ্যস্ত, লিখেন, কিন্তু সেন্টেন্সটা কোথাও থেকে কপি করা যাবে না, নিজের ভাষায় সেন্টেন্স লিখতে হবে, এবং সেন্টেন্স দেখলে কিন্তু বোঝা যায় যে আপনি কপি করছেন না নিজে লিখছেন। আচ্ছা, এরপর আর কোনো কোয়েশ্চেন? কোনো কনফিউশন থাকলে এটা কিন্তু ক্ল্যারিফাই করে দেন, হ্যাঁ? কারণ আপনি এখানে ভূতের মতো বসে থাকলে কিন্তু লাভ নেই, আপনার শেখাটা হবে না, কিন্তু সময়টা কিন্তু যাচ্ছে। ভাই আরেকটা ব্যাপার হচ্ছে ইস্যু পুল থেকে বা যখন ওগুলা লিখবো তখন কিন্তু কোনো ওয়ার্ড লিমিটেশন আছে নাকি, হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার হচ্ছে যুক্তিটা উঠাতে পারতেছি ততক্ষণ লিখতে থাকবো, মানে আর্গুমেন্ট পুল থেকে 400 ওয়ার্ডের মধ্যে হলে ভালো। যেমন ইস্যু পুলটা 450 ওয়ার্ড, আর্গুমেন্ট পুলটা 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে লিমিট করতে পারলে ভালো। জি আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? এটার বাই ইন্টুইশন আগামী ক্লাসে আপনার কাছে থেকে আমরা চাইবো। কোনটার ইন্টুইশন? হোয়াট ইজ দ্য সাম অফ অল পজিটিভ ইন্টিজার্স? আচ্ছা, সাইম একটা কোশ্চেন করছে সবার জন্য আর কি, এটা কোশ্চেন যে হোয়াট ইজ দ্য সাম অফ অল পজিটিভ ইন্টিজার্স, মানে সকল ধনাত্মক হচ্ছে পূর্ণ সংখ্যার সামেশনটা কি, এটার ইন্টুইশনটার কথা হচ্ছে সাইম বলছে। ইন্টুইশন বলতে কি বোঝায় নাম্বার সেন্স থেকে, এটা সবাই আশা করি আজকে বুঝছি। সবাই ওই ইন্টুইশনটা কত হবে? এটার আনসার হচ্ছে -1/12। রামানুজনের এক্সপ্লেনেশন আছে আমাদের, কিন্তু এটা ইন্টুইশন চাচ্ছি আমরা যে এটা আমাদের থট প্রসেসের সাথে কিভাবে যাবে। আচ্ছা, তো আমি মনে হয় এত অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্যাল থিঙ্কার এখনো হইতে পারি নাই, কিন্তু আমি একটু চেষ্টা করতে পারি আর কি, হ্যাঁ, যে সকল পজিটিভ ধনাত্মক মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সামেশন কি হবে। ও বললো যে এটার আনসার হচ্ছে -1/12। এটা শ্রীনিবাস রামানুজান ডিরাইভ করছে, এটা ইন্টুইশনটা কি। আমার জায়গা থেকে রেসপন্স হচ্ছে আমি এখনো বলে এত ভালো লেভেলের ম্যাথমেটিক্যাল থিঙ্কার হতে পারি না, কিন্তু আমি এটা অ্যাটলিস্ট চিন্তা করতে পারবো। তাবাসসুম রহমান আপু বলেন, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? কিছু নেই। এখন আপনারা একজন একজন করে আমাকে ফিডব্যাক দিতে পারেন যে আমাদের ক্লাসে কি কি পরিবর্তন আনা উচিত। কেউ ভাইবেন না, 3-4 মিনিট সময় লাগবে, আর এর মধ্যেই হচ্ছে আমরা শেষ করে দিই। কোনো পরিবর্তন কি দরকার আছে? Can you please again explain the HW related to reference angle and undefined function? Sure. আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে কি বলছিলাম, আমি বলছিলাম যে হচ্ছে এটা জাস্ট চিন্তা করার জন্য আর কি, এটা কাইন্ড অফ মানে ম্যান্ডেটরি হোমওয়ার্ক না। বলছে যে tan থিটা sin থিটা cos থিটা, মানে এগুলো হচ্ছে একটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এগুলোর অনুপাত। এখন আমি বলছি যখন tan 90 ডিগ্রি হয় তখন আমরা বলি যে tan 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, এরকম করে আমরা ছোটবেলায় শিখে আসছি। আমার প্রশ্নটা হচ্ছে যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান এরকম নির্দিষ্ট কোণের জন্য অসংজ্ঞায়িত হয়, সেগুলার ইন্টুইশনটা কি, মানে কেন এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কেন, এর কারণটা কি?
কেন বলতে কি বোঝায় এরকম আনসার না যে sin 90 বাই cos 90 1/0 এই জন্য এরকম। আমি বলতে চাচ্ছি যে এটার জিওমেট্রিক এক্সপ্লেনেশনের সাথে ম্যাথমেটিক্যাল নাম্বার সেন্সের রিলেশনটা কি। এটা ম্যান্ডেটরি হোমওয়ার্ক না, যাদের কাছে গণিতের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, আপনাদের জায়গা থেকে কোনো আচ্ছা, জেরিন তাসনিম ঋতু আপু, আপনি বলেন তো আপনার কোনো পরামর্শ আছে আমাদের ক্লাস নিয়ে কোনো পরিবর্তন আনা উচিত? জেরিন তাসনিম ঋতু। না ভাই, আমার আপাতত কোনো পরামর্শ নাই। পারফেক্ট, মানে আমাদের ক্লাস পারফেক্ট লাগতেছে। আচ্ছা, জি ভাই। নিতুল আচ্ছা, মারগুবা কামরুন নিতুল, নিতুল তোমার কোনো পরামর্শ আছে? পরামর্শ নেই, ভালোই চলতেছে। আচ্ছা, কি ব্যাপার, সাফায়েত পরামর্শ দাও, কোনো মানে ফিডব্যাক কোনো জায়গা থেকে পরিবর্তন হলে ভালো। সো ফার সো গুড, মানে আমি অ্যাকচুয়ালি এতটা এক্সপেক্ট করি নাই যে এতটা ভালো হবে, টু বি ফ্র্যাঙ্ক। তোমার ফ্রেন্ড মানে তোমার পাম দিতেছে কেন? না না, আলহামদুলিল্লাহ মানে খুব ভালো চলতেছে। আর আমি বলছিলাম যে যারা হয়তোবা ক্লাস করতেছে না ওদেরকে এরকম ভাবে এনকারেজ করা যায় কিনা আবার জয়েন করার জন্য। আচ্ছা, তো বিশেষ করে হচ্ছে আমাদের টিচিং টিমে যারা আছো, জেমি, এরপর হচ্ছে সিদ্দিক, সম্রাট নাই মনে হয়, তোমরা একটু এই জিনিসটা দেখো যারা জয়েন করতেছে না তাদেরকে সামহাউ ফোন করে রিচ করা যায় কিনা, কেন জয়েন করতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে মৃদু, তোমার কোনো পরামর্শ আছে? না না, কি আছে, পারফেক্ট। সবাই খুবই বিনয়। আচ্ছা, তো বিনয় হলে তো সমস্যা, মাঝে মধ্যে একটু কনফ্লিক্ট চলে যেতে হবে। এরপর ঋতু বলো, তুমি তো বিজনেসের মানুষ, এফবিএস এ তোমার কেমন, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ফারজানা সরকার ঋতু, আমি যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে ঠিক আছে, বিজনেসে ফারজানা সরকার ঋতু না এটা? হ্যাঁ, আছে। আচ্ছা, ফারিহা হাসান হচ্ছে আরশি, আমার ডিপার্টমেন্টের জুনিয়র। তুমি বলো তো তোমার কোনো সমস্যা হচ্ছে বুঝতে? এ মনে হয় জয়েন করে আসে, সে হচ্ছে মানে বলতে সমস্যা হয় এরকম কিছু একটা। আচ্ছা, তো সিদ্দিক যেটা বললাম, যারা জয়েন করতেছে না তাদেরকে তোমরা রিচ করার চেষ্টা করো ফোন দিয়ে যে কেন জয়েন করতেছে না। আর হচ্ছে সামনে আমরা আরো বেশি ম্যারাথন স্পিডে যাব, এবং এই জন্য যাদের কাছে মনে হচ্ছে আমার এখনো কনসেন্ট্রেশনের জায়গা থেকে গ্যাপ আছে, আর একটু হচ্ছে ডেইলি টাইম আলাদা করে রাখি, 1 ঘন্টা হতে পারে, এই সময়টা আমি জিআরইর জন্য একটু পড়ালেখা করবো আর কি। এই এবং পাশাপাশি কিছু ইনস্ট্রাকশন হচ্ছে আমরা প্যারালালি এখন থেকে ভার্বাল শুরু করবো আর কি, মানে একটা কোয়ান্ট একটা ভার্বাল বা দুইটা কোয়ান্ট একটা ভার্বাল এরকম করে হতে পারে। ভার্বালের জন্য আমরা হচ্ছে ইটিএস অফিসিয়াল গাইড, যেটা ভার্বাল গাইড একটা ইটিএস অফিসিয়াল গাইড, যেটা বলা হয় দি অফিসিয়াল গাইড টু দ্য জিআরই, এই দুটা মেইনলি ফলো করব। এবং থার্ডলি হচ্ছে আমরা ইটিএস এর যে বিগ বুক আছে, বিগ বুকের টেক্সট কমপ্লিশন এরকম একটা ফাইল করা আছে, তো আমি ওইটা অনেক বড় ফাইল কোনো জায়গায় আপলোড করে সবার কাছে শেয়ার করার চেষ্টা করব। এটা অবশ্য একটা ওয়েবসাইট আছে, ওইখানে হচ্ছে জিআরই ক্লাব বা এরকম কিছু একটা নাম, ওই জায়গায় হচ্ছে শেয়ার করা আছে, কেউ পাইলে বা আমিও লিঙ্কটা শেয়ার করতে পারি। তাহলে ভার্বালের জন্য হচ্ছে আমি আবার ইনস্ট্রাকশনটা বলতেছি, আমরা দ্য অফিসিয়াল গাইড টু দ্য জিআরই এবং হচ্ছে শুধুমাত্র ইটিএস ম্যাটেরিয়ালস ফলো করব, আর কিছু ফলো করবো না। এরপর হচ্ছে দ্য অফিসিয়াল ভার্বাল গাইড আর হচ্ছে ইটিএস বিগ বুক, এই তিনটা জিনিস ফলো করব। তবে বিগ বুকে সব আমাদের পক্ষে সলভ করা সম্ভব হবে না, এখানে আমরা বিগ বুকে যেটা করব, কিছু প্রবলেম করে দিব, কিছু প্রবলেম সবাইকে মানে করে আসতে বলবো আর কি। তো এখন থেকে আমি যেটা বলবো, সবাই এটা স্টার্ট করতে পারে, যেহেতু টেক্সট কম্পিটিশনে একটা ক্লাস নেওয়া হয়েছে, সাজিদ ভাই নিছে, আপনারা হচ্ছে টেক্সট কম্পিটিশন করা স্টার্ট করেন। কোত্থেকে করবো, সেটা হচ্ছে ইটিএস এর বিগ বুকের যে টেক্সট কম্পিটিশন আছে ওইগুলা থেকে করা স্টার্ট করেন। এখন আপনি ইটিএস এর বিগ বুক কোথায় পাবেন, টেক্সট কম্পিটিশন কোথায় পাবেন, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে টেক্সট কম্পিটিশন গুলো দেয়া আছে, মানে আরসিও দেয়া আছে, ওয়েবসাইটটা আমি খুঁজে শেয়ার করব। আর হচ্ছে যদি বইটা পান যেখানে শুধুমাত্র টিসি শেয়ার করা আছে, মানে টিসি কে কম্পাইল করছে আর কি একসাথে, ওইখান থেকে সলভ করা, ফাইলটা একটু বড়, আমি দেখি যে আমার কোনো ড্রাইভে এত জায়গা খালি আছে কিনা, তাহলে আমি হচ্ছে ড্রাইভে আপলোড করে শেয়ার করে দিব আর কি। এই মাইশা বৃষ্টি, আপনি বলেন তো যে আমাদের ভার্বালের ইনস্ট্রাকশনটা কি ছিল? মাইশা বৃষ্টি,
নিলয় বলো যে হচ্ছে আমাদের ভার্বাল ইনস্ট্রাকশনটা কি, ভার্বাল আমরা কি কি শেষ করবো করছে বা কি কি জিনিস ফলো ভাই করবো। বলছেন যে ভার্বালের জন্য দ্য অফিসিয়াল গাইড অফ জিআরই আর ইটিএস এর বিগ বুক থেকে আর ইয়া করার জন্য টেক্সট কম্প্রিহেনশন এগুলো সলভ করার জন্য এই বইগুলা, বিশেষ করে এটিএস এর বিগ বই থেকে যে বলছেন যে এটা ফাইলটা বড়, আপলোড দেওয়া সম্ভব না, আপনারা খুঁজে দিবেন। তুমি হচ্ছে আর একটু বাড়াইতে হবে মনোযোগ এবং হচ্ছে যখন তোমাকে কোনো কোয়েশ্চেন করা হবে তখন তোমার চিন্তা থাকবে যে আমি খুব বেশি হচ্ছে কনটেক্সট দিব না, মূল কথাটা বলবো। তাহলে হচ্ছে তুমি অফিসিয়াল গাইড বলছো, আমি তোমাকে বলছিলাম যে ইটিএস এর তিনটা মানে জিনিস আছে, একটা হচ্ছে তোমার অফিসিয়াল গাইড টু দ্য জিআরই, আর একটা হচ্ছে ভার্বাল গাইড, আর একটা হচ্ছে ইটিএস এর বিগ বুক। ঠিক আছে, আমরা ভাই আমি একটা শুনি নাই ভাই, আমি একটা শুনি নাই, এজন্য আমি রিলেট করতে পারতেছি না। এখন বলছেন যে এখন মিলাই নিছি, আমি দুইটা লিখছি। এই জন্য শোনার জন্য মানে লিসেনিং ক্যাপাসিটি আর একটু বাড়াইতে হবে, কিন্তু তোমার খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি, এটা প্রশংসনীয়। এভাবে লেগে থাকো তাহলে দেখবা যে তুমি নিজেই অনেক অবাক হয়ে যাবে। তোমার হয়তো তুমি এখানে 1 বছর 2 বছরের জিআরই দিবা না, কিন্তু তোমার এই কোর্সে পার্টিসিপেশন থেকে দেখবা তুমি ক্লাসে বেটার পারফর্ম করতেছো, মানুষের সাথে কমিউনিকেশনে বেটার পারফর্ম করতেছো, মানুষকে বেশি ইমপ্রেস করতে পারতেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন থেকে আমরা আশা করবো আর কি আপনারা একটু সিরিয়াসলি অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন, এবং যারা আসলেই 1.5-2 বছরের মধ্যে জিআরই দেওয়ার চিন্তা করতেছেন তারা কাইন্ডলি অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাবিলিটি এবং ভোকাবুলারি গুলো হচ্ছে সাবমিট করেন। যদি দরকার হয় আমি মাঝখানে আরেকটা রাইটিং এর ক্লাস নিব, যেখানে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো যে একটা প্যারাগ্রাফ কিভাবে ডেভেলপ করতে হয় এবং একটা প্যারাগ্রাফ থেকে কিভাবে মানে 5, আমি আগের দিন যেটা দেখাইছিলাম আর কি, যে 5 প্যারাগ্রাফ এসে স্ট্রাকচার। তো আগের দিন তো লার্জার স্কেলে দেখাইছিলাম, তো আমরা এখন আরেকটু মাইক্রো স্কেলে যাবো আর কি, যে কিভাবে একটা প্যারাগ্রাফ ডেভেলপ করতে হয় এবং কিভাবে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে করে হচ্ছে আমরা আমাদের প্যারাগ্রাফটা, আমি যেটা বলছিলাম একটা কন্ডিশন, কোহেশন এবং কোহেরেন্স বাড়াইতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস। আমরা আচ্ছা নেক্সট আগামী কিবার বৃহস্পতিবার দিন দেখা হবে, এবং এর মধ্যে হচ্ছে আমরা ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস এর সব ম্যাথ সলভ করব। এবং সবাই একটু ভাই আমি একটু গ্রুপটা নিয়ে একটু কথা বলতেছিলাম ভাই, অনেকের কনফিউশন ছিল ভাই। যে গ্রুপ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনাদের জিআর আইডিটা দেওয়া হয় না, বাট আপনারা সবসময় অ্যাসাইনমেন্ট বা অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছেন, আপনারা আমি একটা পোস্ট করেছিলাম গ্রুপে, এখানে কমেন্ট করেন, আমরা তখন চেক করে দেখবো। আর আসলে গ্রুপ দেওয়া বা জিআর আইডিটা দেওয়াটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, বাট হতাশাজনক যেটা সেটা হচ্ছে গ্রুপগুলো করে দেওয়ার পরে কোনো অ্যাক্টিভিটিস আমি সেখানে দেখি নাই। এটা আসলে খুব ফ্রাস্ট্রেটিং মনে করি। সেটাই, তো আপনারা একটু মানে আমাদেরকে হতাশ করবেন না আর কি, মানে প্র্যাকটিস গ্র্যাটিটিউড এবং আপনাদেরকে হচ্ছে মানুষ হিসেবে উন্নত করবে, হ্যাপি করবে। এই যে বাচ্চাগুলো এত কষ্ট করতেছে, এইসব আইডি বানায় দিচ্ছে, দেখেন স্ক্রিনশট নিয়ে নিয়ে অ্যাটেন্ডেন্স নিতে হয়, এটা কিন্তু সোজা কষ্ট, মানে সোজা কাজ না আর কি, হ্যাঁ কষ্টের কাজ। ওরা আবার দেখেন আপনাকে একটা আইডি দিছে, আবার গ্রুপে অ্যাসাইন করে দিছে। লিস্ট আপনারা কিছু মানুষ যদি স্মল গ্রুপ গুলাতে ডিসকাস করেন এবং সপ্তাহে একদিন নিজেদের মধ্যে বসে প্রবলেম সলভ করেন, তখন আমাদের একটা হ্যাপিনেস কাজ করবে, না মানে আমরা আসলে আপনাদেরকে হেল্প করতে পারছি। এই আনিকা অর্পা আপু বলেন, আপনি কোন একটা মেসেজ দিছেন। আচ্ছা ঠিক আছে, আপনি অর্পা আপু আপনি হচ্ছে মানে সিদ্দিকের সাথে যোগাযোগ করেন নাকি, সিদ্দিক আপনার প্রবলেমটা সলভ করে দিবে। আচ্ছা ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। তাহলে আজকের দিনের জন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসফিটা সবাই মাথায় নিয়ে যান, সেটা হচ্ছে যে ইউ গাইজ আর গেটিং অপরচুনিটি, ইউটিলাইজ ইট, এন্ড ইউটিলাইজ করে যখন দেখছেন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, ইউ আর অ্যাচিভিং সামথিং, ডোন্ট ফরগেট টু শো অর এক্সপ্রেস দ্যাট গ্র্যাটিটিউড, ইট উইল মেক ইউ আ বেটার হিউম্যান বিং। সো থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।